তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল। কোথায় গেল হ্যাঁ তোর সেই সাহস? এবার দেখ আমি কি কি করতে পারি। শাকিল, শাকিল প্লিজ প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না। আমি তো তোর বন্ধু হই, বল বল প্লিজ আমায় ছেড়ে দে, প্লিজ প্লিজ তোর পায়ে পড়ছি, আমায় ছেড়ে দে প্লিজ। আরে আরে কি কি হচ্ছে এটা? দেখেই যায় না। ভাই চুল কাটা কি হবে? না ভাই, আজকে আর হবে না। কিরে বাবা শাকিল, আজকে বিজনেস বন্ধ কেন? চাচা, আজকে কলেজে যাব, অনেকদিন যাই নাই। ও, আমি ভাবলাম হয়তো বৌমাকে দেখতে যাচ্ছ। আরে চাচা কি যে বলেন না, আমায় আবার কে বিয়ে করবে? কেন, বাংলাদেশে কি মেয়ের অভাব নাকি? চাচা, মেয়ের অভাব নয়, মানুষত্বের অভাব। কেন? আজকালকার মেয়েরা সব মডার্ন, আমার মতো নাপিতকে মানুষই মনে করে না। এটাও তুমি ঠিক বলছো। আচ্ছা চাচা, যাই, কলেজে যেতে হবে। বাবা মন দিয়ে পড়াশোনা করো। দোয়া করবেন চাচা। আমাদের দোয়া সব সময় থাকবে। করিম চাচার সাথে কথা বলতে বলতে দোকান লাগালাম আর বাসার দিকে রওনা হলাম। আসেন, পরিচয় হয়ে নেই। আমি হলাম শাকিল, নাপিত শাকিল। মা নেই, বাবা আছে। পড়াশোনা বলতে ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। বাবা থেকেও আজ নেই, কারণ সারাদিন নেশার মধ্যে পড়ে থাকে। নেশা ছাড়া কিচ্ছু বোঝে না, কোনো কাজকর্ম তো করেই না। আগে করতো, কিন্তু এখন আর আমি করতে দেই না। সবসময় মাতাল হয়ে থাকে, আর এই অবস্থায় কাজ করতে গিয়ে যদি কিছু হয়ে যায়, তাই আমি কাজ করতে নিষেধ করেছি। অনেক চেষ্টা করেছি নেশা ছাড়ানোর জন্য, কিন্তু পারিনি। তাই প্রতিদিন মদ খাওয়ার জন্য আমি নিজেই টাকা দিই। আমার কোনো ভাই অথবা বোন নেই, আমি একা। আমার চাচা মানে আমার বাবার ভাই, নাম জলিল, আমায় অনেক ভালোবাসে, তাই আমায় তাদের ওখানেই খেতে বলে। সারাদিন আমি বাইরেই খাই, শুধু রাতে এসে চাচার কাছে বসে খাবার খাই। আর বাবা তো লোড হয়ে থাকে, ঠিকমতো খায়ও না। এভাবেই আমার দিন চলে আসছে, কিন্তু নিজের মধ্যে কেমন একটা লাগে। আর কতদিন এভাবে অন্যের উপর বোঝা হয়ে থাকবো? চাচা আমায় খুব ভালোবাসলেও চাচি আমায় ঠিক চোখে দেখে না। আমিও বড় হয়েছি, সব কিছু বোঝার ক্ষমতা আছে। কে কেমন চোখে দেখলো না দেখলো, কিন্তু সব বুঝেও না বোঝার মতো হয়ে থাকতে হয়। কারণ সারাদিন নাপিত হয়ে কাজ করে যা হয় তা দিয়ে সংসার চলে না, অসম্ভব। আর এই জন্যই আজও চাচার ওপর বোঝা হয়ে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা ছাড়েন, জোরে জোরে পা চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম, তারপর শার্ট প্যান্ট পরে নিলাম। তখন চাচার ডাকের আওয়াজ পেলাম, ডাক শুনে গেলাম। হ্যাঁ চাচু, বলো। আরে বেটা, কোথায় যাচ্ছ? কলেজে যাবার জন্য বের হচ্ছি। ও, এসো খেয়ে নাও। না চাচু, খিদে নেই। আরে বসো না। জানি জেদ করে লাভ হবে না, চাচু আমার সাথে না নিয়ে খাবে না, তাই বসে পড়লাম। কিন্তু মনের মধ্যে সেই খুঁতখুঁতিটা থেকেই গেল। চাচু, বলছিলাম কি, অনেকদিন থেকে আপনাদের এখানে খাচ্ছি, এবার। ও, একটু টাকা হয়েছে, বড় হয়েছে সেই জন্য এই কথা, তাই না? এখন তো আর চাচুকে লাগবে না। চাচু, আসলে তেমন কিছু না। আরে ওকে এত জেদ করা কি আছে? নিজে রান্না করে খেতে চাচ্ছে তো খেতে দাও। তুমি চুপ করো, ও মেয়ে নাকি যে রান্না করবে? কেন, ছেলেরা কি রান্না করে খায় না? খাবে খাক, কিন্তু আমার বেটা আমার কাছেই থাকবে। চাচা আসলে। আর কোনো কথা না, খেয়ে দিয়ে কলেজে যা। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। ও হ্যাঁ, একটা কথা বলাই হয়নি। আমার চাচার একটা ছেলে আছে, তার নাম রনি। রনি শহর থেকে পড়াশোনা করে, বয়সে আর পড়াশোনায় দুটোতেই আমার ছোট। 1 বছরের বড় আমি, আর বড় ভাই হিসেবে সে আমায় খুব সম্মান আর ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা বই নিয়ে কলেজের দিকে রওনা হলাম। আমার বাসা থেকে কলেজ প্রায় 5 কিমির মতো। কোনোদিন রিক্সায় যাই, আবার কোনোদিন হেঁটেই চলে যাই। আজকে পকেটে টাকা নেই, তাই হেঁটেই যেতে হবে। অনেকক্ষণ পায়ে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজে এসে এদিক ওদিক না দেখে সোজা ক্লাসরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো, সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মাননা দিল। এরপর ক্লাস শুরু হলো। ক্লাস মন দিয়ে শেষ করলাম। এরপর ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। কলেজে আমার তেমন কোনো বন্ধু নেই, তবে নেই এমন না, আছে কয়েকটা। ক্যান্টিনে বসতেই সবাই চলে আসলো, এসে চারিদিকে বসে পড়লো। তারপর ভাই, তোর খবর কি? এই তো চলছে একরকম, তোদের কি খবর? আমাদেরই একই। কিরে জনিদা, তোর কি খবর? শালা আসতে বল, মেয়েরা শুনলে কি হবে ভাবছিস? মেয়েরা কি চেনে? নিজের বিএফকে ভুললেও জনি দেখে ভুলবে না। আমাদের জনি ভাই প্রেমে পড়েছে। ভাই, যা করবি কর, কিন্তু এই প্রেমে কখনো পড়িস না, জীবন শেষ হয়ে যাবে। আমি দোয়া করলাম তোর প্রেম করেই বিয়ে হবে। কখনো না। আচ্ছা বাদ দে, ওর সেন্টার বাদ। কলেজে ভাই এক নতুন মেয়ে আইছে, নাম মনি, খুব ডেঞ্জারাস। কেন? আরে ভাই আর বলিস না, যাকে পাচ্ছেই তাকেই ধরে র্যাগিং করছে।
ভালো তো। ভাই দেখতে একটু সুন্দর তো, তাই আরো ভাব। এটা তো হবেই, নতুন কিছু তো আর না। হুম। আমরা আমাদের মনে থাকবো আর ও ওর মনে থাকবে। বন্ধু চল ক্লাসে যাই, বেল দিচ্ছে। চল। তারপর আমরা তিনজন মিলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে ঢুকতেই আমার চোখ থমকে গেল। তাকে দেখি ক্লাসে একটা মেয়ে বেঞ্চের ওপর পা তুলে বসে আছে, আর তার চারপাশে তার বান্ধবীরা আছে। বলতে গেলে মেয়েটা একটু ভালোই। আমিও দেখেও না দেখার ভান করলাম। ওসব মেয়েদের দিকে তাকিয়ে লাভ নেই, ওরা আমাদের মতো ছেলেদের টাইম দেবে না। আমি সোজা এসে আমাদের জায়গায় বসলাম। আমার দুপাশে জনি আর রাকিব বসলো। একে একে সবাই এসে ক্লাসে ঢুকলো। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যারকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মাননা দিল। স্যার হাত তুলে সবাইকে বসতে বলল। স্যার গণিত ক্লাস নেয়। শাকিল, কি ব্যাপার? জি স্যার বলেন। এতদিন কলেজে আসোনি কেন? সমস্যা ছিল স্যার, এখন থেকে আসবো। বসো। আমি বসে পড়লাম। স্যার বই বের করে হাতে কলম নিয়ে হোয়াইট বোর্ডে একটা অঙ্ক তুলে দিল আর বলল, এই অঙ্কটা মেয়েদের মধ্যে কে পারবে? আমি গণিতে একটু ভালো, এটা স্যার জানতো। একজন আমায় আগে বলল না। স্যারের এই কথা বলার সঙ্গে সঙ্গে মনি দাঁড়িয়ে গেল। এমন ভাব নিয়ে দাঁড়ালো মনে হচ্ছে গণিতের বিএসসি ম্যাডাম দাঁড়ালো। আমি কিছু বললাম না, বসে থাকলাম। স্যার মনিকে সামনে ডাকলো আর হোয়াইট বোর্ডে অঙ্কটা করতে বলল। মনি এক প্রকার ভাব নিয়ে অঙ্ক করতে লাগলো। কিছুক্ষণ পর মনি অঙ্ক করে দিল। তখন স্যার আমার নাম করলো। আমি দাঁড়িয়ে গেলাম। আগে মেয়েরা বলো, মনির করা এই অঙ্ক কি ঠিক আছে? মনির দিকে তাকিয়ে মেয়েরা সবাই হ্যাঁ উত্তর দিল। এবার ছেলেদের কয়েকজন বলল। মনি ছেলেদের দিকে তাকালো। ব্যাস, ছেলেরাও হ্যাঁ বলল। এবার শাকিল বলো। স্যার আমার মতো অঙ্কটা ভুল। স্যার কাকে কি জিজ্ঞেস করছেন? ও তো নিজেই অঙ্ক পারে না। সবাই ঠিক বলছে আর ও ঠিক বলছে না। শাকিল বলো, কি কারণে অঙ্কটা ভুল হলো? স্যার অঙ্কের নিয়ম পুরোটাই ভুল, এজন্য। আচ্ছা, তোর কথাই মানলাম, তাহলে আয় দেখি অঙ্কটা করে দেখা। ওকে, আসো। স্যারের বলাতে আমি সামনে গেলাম। মনি আমার দিকে টানা টানা চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি ওর পাকা ধানে মই দিয়েছি। একলা পেলে মনে হয় আমায় খেয়ে ফেলবে। আমি তার দিকে গুরুত্ব দিলাম না। মনি আমার হাতে কলম না দিয়ে টেবিলে রাখলো। আমি মুচকি এসে কলম তুলে নিলাম আর হোয়াইট বোর্ডের আরেক পাশে মানে মনির অঙ্কের পাশে অঙ্কটা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে অঙ্কটা শেষ করলাম। তারপর কলম টেবিলে রাখলাম আর স্যারের পাশে দাঁড়ালাম। কিন্তু স্যার বলল মনির ও পাশে দাঁড়াতে। আমি স্যারের কথা মতো দাঁড়ালাম। মনি আমায় দেখে ফুলছে। আমি সেসবে কান না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনি, এবার বলো কারটা ঠিক? আমারটাই ঠিক। আসলে তুমি অঙ্কই পারো না। স্যার নোট দেখো আর বলো কারটা ঠিক। মনি নোট দেখলো আর মাথা নিচু করে নিল। স্যার জিজ্ঞেস করে বলল, ওটা ঠিক। দেখো, কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়। আজকে এখন তুমি যতটা অপমান হলে, তুমি যদি প্রথমেই বলতা ভুল হতে পারে, তাহলে এতটা অপমান হতে না। স্যার নোট দেখে মুখস্থ অঙ্ক করলে তো ঠিক হবেই। আচ্ছা, তুমি কালকেই 3টা অঙ্ক মুখস্থ করে আসবা আর এখানে ওই 3টাই করবা। ওকে। আর এই যে ছাত্রমণ্ডলী, একটা সুন্দরী মেয়ে অঙ্ক করলেই যে ঠিক হবে তা তো না। অঙ্ক করতে বুদ্ধি লাগে। স্যার বাদ দেন, ভুল তো মানুষেরই হয়। ভুলকে নিয়েও যে অহংকার করে সে কখনো এগোতে পারে না। জি স্যার। আচ্ছা যাও। আমি মনির দিকে তাকিয়ে দেখি মনির চোখ লাল হয়ে গেছে। আমি জানি এখন কথা বললে একদম আগুনে ঘি ঢালা হবে, তাই কিছু বললাম না। আমি আমার জায়গায় এসে বসলাম। মনি শুধু আমার দিকে রাগে লুকে তাকাচ্ছে। আমি তার দিকে না তাকিয়ে ক্লাসে মনোযোগ দিলাম আর এভাবেই ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে তিনজনে ক্যান্টিনে চলে আসলাম। এসে বসে পড়লাম। তখন রাকিব আর জনি হাসতে লাগলো। কিরে তোরা হাসছস কেন? ভাই মনির আজ উচিত শিক্ষা হয়েছে। স্যার আজকে সুযোগ পেয়ে স্বাদ ব্যবহার করছি। মানে? কয়েকদিন হলো কলেজে এসে তাতেই মনির অনেকবার বেড়ে গেছিল। স্যার ওর সব দেখছিল কিন্তু কিছু বলে নাই। আজ সুযোগ পাইছিল। আচ্ছা ওসব বাদ দে, কি খাবি অর্ডার দে। মনির চেহারা তখন দেখার মতোই ছিল। বাদ দিবি? আচ্ছা দিলাম। তারপর আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম। এমন সময় মনি এসে হাজির হলো। আমি জানতাম মনি আসবে। এই জনির বাচ্চা জনি, ওঠ। আমি কিছু বললাম না। জনি উঠে দাঁড়ালো। তখন মনি ওখানে বসলো আর আমার দিকে তাকালো। কি হিরো, কি খবর? জনি ইউটিউবে সার্চ করে আজকে খবর, আর ওটা ম্যাডামকে দেখাতো। আচ্ছা। এই এই, তুই আমার সাথে ফাজলামি করিস? তোর সাহস কত বড়? রাকিব বলতো তোর শাশুড়ি কত বড়? ভাই আমার শাশুড়ি তো এখনো হয় নাই, হলে এসে বলে যাব। তোকে না আমি ক্লাসে আমায় অপমান করে নিজেকে খুব হিরো ভাবছিস না? হ্যাঁ, আমি এর প্রতিশোধ নেব, কঠিনভাবে নেব। দেখুন ম্যাডাম, আপনি পারেননি আর আমি পেরেছি, এটাতে এত কিছুর কি আছে? ক্লাসের সবার সামনে আমায় অপমান করছিস।
তোকে আমি ছাড়বো না। অযথা এসবে আসবেন না, নয়তো নিজেরই ক্ষতি হবে। আর একটা কথা, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, মারামারি বা ঝামেলা করতে আসিনি। কিন্তু তুই আমার সাথে লেগে না খুব বড় ভুল করেছিস। আমার জানা মতে আমি ভুল করিনি। তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস কত? হ্যাঁ, কথা বলতে আবার সাহস লাগে নাকি? আর একটাও কথা বলবি না, নয়তো তোর আমি। বন্ধু বাদে, চল ক্লাসে চল। তোকে আমি দেখে নেব। থাক, সিনেমার ডায়লগ আর বললাম না। তোকে আমি মনির কথায় কান না দিয়ে সোজা ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে ভদ্র ছেলেদের মতো বসে পড়লাম। এখন ম্যাডামের ক্লাস। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো আর ক্লাস শুরু হলো। এবারও ক্লাস করলাম। আর মনি ভাবছিল আমি পড়া পারবো না, তাই কেস খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু ভাগ্য ভালো হওয়াতে আমার পড়ার মধ্যে থেকে ধরেছে, এই জন্য ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। আর মনির মুখে চুনকালি আবারও পড়লো, আবার আমার ওপর রেগে গেল। আমি তার দিকে মোটেও পাত্তা দিলাম না, মন দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। আর একে একে সব কটা ক্লাস করলাম। এবার বাসায় ফেরার পালা। বই পুস্তক নিয়ে 3 বন্ধু গেট দিয়ে বের হচ্ছিলাম, তখন মনি সামনে আসলো। কি ভাবছিস? একদিন ঝড়ে বেগ পড়েছে তাই বলে কি প্রতিদিন পড়বে? ম্যাডাম, ঝড় না তুললে বক কেমনে পড়বে? কালকে আসিস, তোকে আমি খুব ভালো করে দেখে নেব। আবারও ডায়লগ বলার টাইমিং। তোর ডায়লগ না আমি খুব ভালো করে বলিয়ে দেব। তোকে আমি শায়েস্তা না করে থামছি না। এই যে ম্যাডাম, আপনার কি কোনো কাজ নেই? আমার অপমানের প্রতিশোধ নিয়েই আমি থামবো। গুড বাই। এই কথা বলে মহারানী নাকের নিচে হাতের ঘুষানি মেরে চলে গেল। আমি তো অবাক, ক্লাসে পড়া পারার জন্য কি আজকাল শত্রুতা সৃষ্টি হয়? কি জানি বাবা, ডিজিটাল বাংলাদেশ বলে কথা, হতেও পারে। বন্ধুদের বিদায় জানিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। গান বলছি আর হাঁটছি। হঠাৎ করে কারোর সাথে যেন ধাক্কা খেলাম, কিন্তু আমার কোনো আঘাত লাগলো না। মনে হচ্ছে তুলার সাথে ধাক্কা খেয়েছি। কিছু বুঝে ওঠার আগে এক মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। ভালো করে তাকিয়ে দেখি আমার সাইডে একটা মেয়ে পড়ে আছে, আর সে বইগুলো গুছাচ্ছিল। ভাবলাম হয়তো তার বই পড়ে গেছে, তাই আমি দাঁড়িয়ে থাকলাম। একটু পর মেয়েটা বইগুলো হাতে করে আমার সামনে দাঁড়িয়ে বলল, আসলে আমি খুবই দুঃখিত, আমি ঠিক বুঝতে পারিনি। বুঝলাম না, আমি মেয়েটার সাথে ধাক্কা খেলাম নাকি মেয়েটা আমার সাথে ধাক্কা খেলো, কোনটা? এই যে মিস্টার, হ্যাঁ বলো। ধরেন। আপনি তো উঠেই গেছেন, আবার ধরে কি করব? আরে গর্ধব, আমাকে না, আপনার বই ধরেন। এতক্ষণে বুঝলাম মেয়েটা আমার বই গোছাচ্ছিল। হায় রে গর্ধব আমি। কি হলো? কই কিচ্ছু না তো। তাহলে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? বই ধরেন। ও হ্যাঁ। বাই। এই বলে মেয়েটা একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। আমি তো ফিদা, হিরো স্টাইলে হাঁটতে লাগলাম। আর ভাবলাম, যদি পৃথিবীতে সব মেয়েরাই এমন সুন্দর মনের হতো তাহলে কতই না ভালো হতো। গরিব বড় লোক সবাই সুখে থাকতো। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গেল। গোসল করে আসলাম। আসলে আমরা গ্রামে থাকি, সেখানে পানির কোনো কমতি নেই, কিন্তু এখানে সব কিছুর দাম অল্প। আর তাই কৃষকেরা খুব কষ্টে দিন পার করে, দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, আর দিন শেষে তার দাম তুচ্ছ। এতে তাদের পারিশ্রমিক ঠিকমতো পায় না। এই জন্য অনেক কৃষক চাষবাস ছেড়ে শহরে চলে যাচ্ছে। শহরের দিকে তারা চাকরি করছে, ফলে দিন দিন কৃষকের হার কমে যাচ্ছে। এছাড়াও আমাদের গ্রামে আরও একটা জিনিসের ঘাটতি, সেটা হলো বিদ্যুৎ। এমনিতেই তো গ্রাম অঞ্চল, রাত হলেই সব জায়গায় অন্ধকার, তার ওপর আবার কারেন্টের সমস্যা। একবার কারেন্ট গেলে একদিন শেষ। কারেন্ট থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ কারেন্টে থাকা বলতে 1-2 ঘন্টা থাকা, আর বাদ বাকি সময় ফাঁকা। এই দুইটা সমস্যার কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, কেউ তাকিয়ে দেখে না। ভোট নেবার সময় সবাই ঠিক চলে আসে, এসে জিজ্ঞেস করে কিসের সমস্যা। তখন গ্রামের সবাই তাদের সমস্যা তুলে ধরে, তখন সে সমাধানের কথা বলে ভোট চায়। ভোটের সময় যাবার পর আর সেই নেতার খোঁজ পাওয়া যায় না। কোনো প্রয়োজন পড়লে 10 দিন সিরিয়ালে থাকতে হয়, তারপরেও ঠিকমতো সমাধান হয় না। এই হলো আমাদের গ্রাম। আমাদের গ্রামের কথা বলতে বলতে খাওয়া শেষ করে দোকানের দিকে রওনা হলাম। আর মনে মনে প্রার্থনা করলাম, গ্রামটা যেন সুখী হয়, সবার মুখে যেন হাসির রেখাটা থাকে, সবাই সবার বিপদে যেন পাশে থাকে। এটাই আমার আশা। এসব ভাবতে ভাবতে দোকানে এসে পড়লাম। মুখে গান আর হাতে চাবি নিয়ে দোকান খুললাম। তারপর ঝাড়ু দিয়ে বসলাম। আমি আমার কাজ শুরু করে দিলাম। শুধু চুল কাটলো, তাই তাড়াতাড়ি হয়ে গেল। এরপর পকেট থেকে 100 টাকার নোট বের করে দিল। আঙ্কেল, আমার কাছে খুচরো টাকা নেই। তখন ভদ্রলোকটা বলল, খুচরো টাকা কি করবা? আমি বললাম, চুল কাটা 20 টাকা। তখন সে ভদ্রলোক অবাক হয়ে বলল, শহরে চুল কাটতে 100 টাকাই লাগে।
ভদ্রলোকটার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমি আর বেশি কিছু বললাম না। লোকটা আমায় 100 টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। লোকটার ওপর আমার সম্মানটা বেড়ে গেল। ভাবলাম এমনও লোক কি আজও আছে? এখন তো সবাই টাকার পেছনে ছোটে, লোককে ঠকাতে পারলে সে বড় লোক। কিন্তু এই লোকটা আমায় শহরের দাম দিল। যাক, ভালোই হয়েছে। আমি বসে এটাই ভাবছিলাম, তখন আর একজন আসলো। চুলার দাড়ি কাটলাম, তারপর উঠে গেল। আমার হাতে 30 টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। শহরে যেখানে চুল কাটলে 100 টাকা, আর গ্রামে সেখানে চুল আর দাড়ি মাত্র 30 টাকা। ভেদাভেদটা খুব পরিষ্কার বুঝতে পারলাম। আবার ভাবলাম গ্রামে তো সব জিনিসের দাম কম, তাহলে এটার দাম বাড়বে কেন? এই বলে আমি আমার কাজে মন দিলাম। এভাবে আমার সময় কাটলো। রাত 9টা পর্যন্ত কাজ করলাম, মানে চুল কাটলাম। তারপর দোকান বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা লোড হয়ে ঘরে পড়ে আছে, আবল তাবল কি যেন বকছে। বাবা, খেয়েছো? আমি তো খাইছি, অনেক খাইছি। বললাম ভাত খেয়েছো? আরে বললাম তো, হ্যাঁ 3 গ্লাস ভাত খাইছি, 3 গ্লাস। তোর বুঝলাম আজ বাবা অনেক নেশায় আছে, কিছু বলে লাভ হবে না। মনে হয় খায়নি, তাই আমিও খেলাম না। সোজা আম্মুর কবরে চলে আসলাম। আম্মুর কবরের কাছে এসে পাশে বসে পড়লাম। বসতেই মনে হলো আমি যেন আমার মায়ের পাশে বসলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আজ আম্মু বেঁচে থাকলে আমারও একটা ছোট্ট সংসার থাকতো, সবাইকে সাথে নিয়ে খুব খুশিতে থাকতাম। মনে হয় আমার কপালে সুখ নেই। মায়ের কবরের পাশে বসে অনেকক্ষণ কাঁদলাম। রাত গভীর হয়ে আসলো। চারিদিকে শেয়ালের ডাক, জোনাকিরা ঘোরাঘুরি করছে। মিষ্টি জ্যোৎস্নার রাত, দিনের মতো সব কিছুই টকটক করছে। শীতল মায়াবী বাতাস, সব কিছু নিয়ে অপরূপ চিত্র। কিছুক্ষণ বসে থাকার পর বাসার দিকে রওনা হলাম। বাসায় আসার পথে পুকুর থেকে হাত পা পরিষ্কার করে এসে ঘুমিয়ে গেলাম। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ছুটল। উঠে পুকুরে গেলাম। ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে সোজা দোকানের দিকে রওনা হলাম। কলেজ শুরু 10টার সময়, তাই এতক্ষণ বাসায় বসে না থেকে দোকানে থাকলে তাও কিছু লাভ হবে। তাই আর দেরি না করে দোকানে আসলাম। দোকান খুলে ঝাড়ঝাঁটা দিয়ে বসলাম। সকাল সকাল কেউ তেমন আসে না, তাই হোটেলে গিয়ে হালকা নাস্তা করলাম। নাস্তা করে এসে বসে আছি, তখন বাবা আসলো। বাবাকে আসতে দেখেই বুঝেছি বাবার টাকা লাগবে, তাই বাবা কিছু না বলতেই পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর আমার পাশে বসলো আর বলল, সন্তান বড় হওয়ার পরেও বাবার কাছ থেকে টাকা নেয়, আর আমি এমনই বাবা যে কিনা সন্তানের কষ্টের জমানো টাকা দিয়ে নেশা করি। কম করে খাবা। আমার মতো বাবা যেন দুনিয়ায় আর না হয়। আরে বাবা, কি বলছো? তুমি নেশা করো তো কি হয়েছে, তবুও তুমি আমারই বাবা, লক্ষ্মী বাবা। বাবা আমায় বুকে জড়িয়ে নিল, কপালে একটা চুমু দিল। জানিস বাবা, এই মনে অনেক কষ্ট, যা ভোলার একটাই রাস্তা। যদি এই রাস্তা বাদ দেই তাহলে আমার মৃত্যু হবে। এসব কি বলছো বাবা? ভুলে এসব মুখে আনবে না। দোয়া করি অনেক সুখী হোস বাবা, অনেক। একথা বলে বাবার চোখ ভরা পানি নিয়ে চলে গেল। আমি বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর ভাবলাম ভালোবাসা কাকে বলে। কিছুক্ষণ পর কাস্টমার আসলো। আমি আমার কাজ আরম্ভ করে দিলাম। এভাবে কাজ করতে করতে কলেজে যাবার টাইম হয়ে এলো। কলেজের টাইম হওয়াতে দোকান বন্ধ করতে লাগলাম। বন্ধ করে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে পুকুর থেকে গোসল করে আসলাম। এসে শার্ট প্যান্ট পরে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণের মধ্যে পায়ে হেঁটে কলেজে উপস্থিত হলাম। এসে দেখি হারামি জনি আর রাকিব আমার আগেই চলে এসেছে। আমি সোজা তাদের দিকে যেতে লাগলাম। ঠিক এমন সময় মনি এসে সামনে হাজির হলো। আমি দাঁড়িয়ে গেলাম। মনির পেছনে অনেক কয়েকটা মেয়ে দাঁড়িয়ে, তার সাথে ছেলেরাও ছিল। কি হিরো, আজকে চলে আসলি? দেখুন, আমার রাস্তা ছাড়েন। যদি না ছাড়ি? প্লিজ সরেন। আগে এখানে আমার সামনে 10 বার কান ধরে উঠবোস কর। এসব কি বলছেন? যা বলছি তাই কর, নয়তো আমি কলেজের সবাইকে বলে দেব তুই আমায় নোংরা কাজের জন্য অফার করছিস। কি এত বড় মিথ্যে কথা? এটা মিথ্যা শুধু তুই আর আমি জানি, আর এখানে মেয়ের কথায় সবাই শুনবে। তার উপর আবার আমি, এই মনির কথা তো সবাই শুনবে। দেখুন, এত বড় সর্বনাশ আমার করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি বলেন? তুই আমার অনেক বড় ক্ষতি করছিস। নে আমার পা ধরে মাফ চা। প্লিজ এমন করবেন না। ধর বলছি। পারবো না। কি বললি? হ্যাঁ, আমার মুখের ওপর কথা? দাঁড়া, তোর আজ আমি। মনি আমায় মারতে যাবে, এমন সময় শট করে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে দেখি পুলিশের গাড়ি, আর সেখান থেকে যে নামলো তাকে দেখে তো আমি পুরোই জমে পাথর।
এ তো একটা মেয়ে, আর কালকে যার সাথে ধাক্কা খেয়ে বই পড়ে গিয়েছিল সেই মেয়েটা। আমার চোখ তো কপালে উঠে গেল। সেও আমায় দেখে কিছুটা অবাক হলো, হাসতে হাসতে আমার কাছে আসলো। আরে তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এই কলেজে পড়ি। তো এখানে দাঁড়িয়ে কি করছো? এই মেয়েগুলো। ম্যাডাম, আমরা ওর সাথে কথা বলছিলাম। ও, যাও ক্লাসে যাও। জি, যাচ্ছি। এই তুমি আমার সাথে আসো। জি। এসব যা হচ্ছে তা দেখে তো মনে একদম অবাক। আমি ভাবতেও পারিনি এমন টাইমে এর এন্ট্রি হবে। যাক, ভালোই হয়েছে, বদমাস মেয়েদের হাত থেকে তো বাঁচলাম। তোমার নাম কি? জি, আমার নাম শাকিল। আমার নাম সুমি। আপনি পুলিশ? হ্যাঁ, আর আমায় আপনি কেন বলছো? আমরা তো একই সমান। আপনি তো পুলিশ অফিসার। তো কি হয়েছে, আমায় তুমি করে বলবে। আচ্ছা, তা এখানে কেন? আসলে এখানকার হেড স্যারের সাথে কিছু কথা আছে। ও, তুমি যাবে নাকি? না না, আমার ম্যাথ ক্লাস আছে। আচ্ছা যাও, পরে দেখা হবে। ওকে। তারপর সুমি চলে গেল আর আমি বন্ধুদের কাছে গেলাম। কি ব্যাপার মামা, পুলিশকে পটালেই নাকি? আরে না, কি যে বলিস তোরা। বাপরে, যেভাবে তোর সামনে অ্যাক্টিং মারলো। সেজন্য তো বাঁচলাম। তা ওই মেয়েটা কে রে? জানি না, নাম তো আজই শুনলাম, সুমি। কালকে কলেজ থেকে যাবার সময় ওর সাথে ধাক্কা লেগেছিল, আর এই হয়েছিল। আমি তাদের সব বললাম। শালাটা তো অবাক, আর হাসতে হাসতে শেষ। শেষমেশ তুই পুলিশের সাথেও ধাক্কা খেলি? আরে আমি কি জানতাম যে ও পুলিশ হবে? তাই ভাই, ট্রিট কবে দিচ্ছিস? আরে কিসের ট্রিট, এসব বাদ দে তো। বন্ধু, এটা কিন্তু ঠিক না। দেখ, এসব ফালতু কথা বাদ দে, আর ক্লাসের সময় হচ্ছে, ক্লাসে চল। তা তো যাবই, আজকে মনের পরীক্ষা হবে, এটা তো দেখতেই হবে। বন্ধু, যে করেই হোক মনিকে আজ হারাইতেই হবে। ওসব হারানো টারানো আমি বুঝি না। ক্লাসে আমি পড়া ভালো দিব, এটাই আমার ভালো। শালা কি রে তুই, তোর মধ্যে কি কোনো হিংসা টিংসা বলতে কিছুই নেই? না, এখানে পড়াশোনা করতে আসছি। হয়েছে, ডায়লগ আর দিতে হবে না, চল। তারপর তিনজনে ক্লাসে গেলাম। ক্লাসে এসে দেখি মনি বসে আছে, তার সাথে তার চামচাগুলো আছে। আমি তাদের দিকে না তাকিয়ে আমার জায়গায় আমি বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে সম্মাননা দিল। স্যার হাত তুলে সবাইকে বসতে বলল। মনি, কি খবর তোমার? স্যার, ভালো। হ্যাঁ, তা আজকের কথা কি মনে আছে? হ্যাঁ স্যার, আজকে প্রমাণ করব ওই ফাঁকিবাজ ছেলেটা অঙ্ক মুখস্থ করে। যাক, ভালোই মনে আছে। আচ্ছা, আজকে তোমাদের আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে এক স্যার তার ছাত্রকে জিজ্ঞেস করলো, বলো তো পদার্থ কাকে বলে? ছাত্র বলল, স্যার আমি জানি না। তখন স্যার বলল, আরে অপদার্থ, এটাও জানিস না? যার ওজন আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। তখন ছাত্র বলল, স্যার আপনি ভুল বলছেন, আমার ওজন আছে, জায়গা দখল করি, তাহলে আমি কেমন অপদার্থ হলাম? এখন প্রশ্ন হলো, কার কথাটা সঠিক? স্যারের কথা শুনে সবাই হাসতে লাগলো, আর মনি দাঁড়িয়ে বলল, স্যার মাস্টারের কথা ঠিক। না স্যার, দুজনের কথাই ঠিক। হ্যাঁ, এখন তোমাদের দুজনের কথাই ঠিক। পরেরটাও ঠিক এমনই, যে পড়ে এসে বলবে এটা ঠিক, সেদিন তারটা ঠিক, আবার আরেকদিন আরেকজন ঠিক উত্তর দিলে সেদিন তারটা হবে ঠিক। আসলে কিন্তু ছাত্ররা সবাই ঠিক, শুধু মাঝখানে একটু ভেদাভেদ। স্যারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সবাই বুঝতে পারলাম স্যার কি বোঝাতে যাচ্ছে। হ্যাঁ মনি, এবার আসো। হ্যাঁ স্যার। কালকের দেওয়ার 3টা অঙ্কের মধ্যে 3 নম্বরটা আগে করো। জি স্যার। মনি আমার দিকে তাকিয়ে হাসলো। আমি কিছু বললাম না, চুপ করে দেখেই গেলাম। সে অঙ্ক করা শুরু করে দেয়, কিছু দূর করতেই আটকে যায়। কি হলো? স্যার একটু না ভুলে গেছি, শুধু ওইটুকু দেখলেই হবে। ওকে, দেখো। মনি গাইড বের করে অঙ্কটা আবারও দেখলো, তারপর আবার অঙ্ক করতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার একই অবস্থা। এভাবে কয়েকবার আটকে যাবার পর মনি বিরক্ত হয়ে গেল। তারপর কলমটা টেবিলে রেখে চলে আসলো। মনি, কি বুঝলা বলো? অন্যান্য সমস্ত পড়া মুখস্থ করে রাখতে পারবা, কিন্তু অঙ্ক কখনো মুখস্থ করে রাখতে পারবে না, কারণ অঙ্ক বোঝার জিনিস এক জায়গায় ভুল হলে পুরো অঙ্কটাই ভুল। জি স্যার। তাই কখনো অঙ্ক মুখস্থ করবা না, সবসময় বোঝার চেষ্টা করবা আমি ক্লাসে আছি, কলেজের পুরো সময় আছি, যখন ইচ্ছে যে কোনো প্রশ্ন করতে পারো। আর আমায় বলতে না পারলে তোমার ক্লাসেই তোমরা বন্ধুরা আছে, এদের মধ্যে শাকিল একটু অঙ্কতে ভালো, ওকে থেকেও বলে দিতে পারো। মনি আমার দিকে তাকিয়ে মুখে ভেঙচি কাটলো। কলেজে ক্লাসের বন্ধু হোক বা যে কোনো ক্লাসের হোক, কখনো কারোর সঙ্গে শত্রুতা করবা না, তাহলে কিন্তু শিখতে পারবা না। জি স্যার। এবার শাকিল আসো আর অঙ্কটা করে দেখাও। স্যার, আসতে বলছি। আমি আর কিছু না বলে গেলাম, আর কলমটা হাতে নিয়ে মনির করা অঙ্কটা যেখান থেকে ভুল হয়েছে সেখান থেকে মিশিয়ে ঠিক করে করতে লাগলাম। মনির অঙ্ক করলা কেন? নতুন করেও তো করতে পারতা। স্যার, ওটাও ঠিক আর আমারটাও ঠিক। যাও। তারপর আমি আমার সিটে এসে বসলাম। স্যার পরের অঙ্কগুলো বুঝিয়ে দিল।
আর ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসলাম আর আড্ডা দিচ্ছিলাম। তখনই মণি সহ তার চামচাগুলো আসলো। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। তখন মণি বলল, দেখো শাকিল, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। জনি পানি দে তো। জানি আমি যা করেছি তাতে আমার ক্ষমা হয় না, তবুও বলছি প্লিজ সব ভুলে যাও। শাকিল, মনে হয় সত্যি মনি তোর সাথে বন্ধুত্ব করতে চাই। প্লিজ শাকিল। আচ্ছা, তবে আজ থেকে কাউকে র্যাগিং করবা না। ওকে। আমি মনির কথা বিশ্বাস করে ওর সাথে বন্ধুত্ব করলাম। আর তারপর থেকে আমরা একসঙ্গে ঘোরাঘুরি, কথাবার্তা, ক্লাস সব একসঙ্গে করেছিলাম। কিছুটা সময়ের মধ্যেই তার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে সবকটা ক্লাস শেষ করে সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নিলাম। এরপর রুমে শুয়ে আছি। তখন চাচু খেতে ডাকলো, গিয়ে হালকা একটু করে খেয়ে নিলাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। তখন মনির কথা মনে হলো। মেয়েটা ফাজিল হতে পারে, কিন্তু মনের দিক থেকে খুব সুন্দর। মনিকে নিয়ে আনমনে কথা বলছিলাম। এরই মধ্যে কখন যে ঘুম এসে আক্রমণ করেছে তা বলতে পারবো না। একটানা ঘুমানোর পর বিকেল 4টার সময় ঘুম থেকে উঠলাম আর হাত মুখ ধুয়ে নিলাম আর দোকানে যাওয়ার জন্য রেডি হলাম। কিছুক্ষণের মধ্যে দোকানে চলে আসলাম। এসে দোকান খুলে ঝাড়ঝাড়া দিয়ে বসলাম। ধান্দা আমার শুরু হলো। একের পর এক কাস্টমাররা আসলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো আর রাত 9টা পর্যন্ত কাজ করলাম। এরপর দোকান বন্ধ করে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শুয়ে থেকে ভাবছি, পড়াশোনা করে যদি একবার মানুষ হতে পারি তাহলে আমার বাবার আর কষ্ট থাকবে না। সবাইকে দেখিয়ে দেব নাপিত হলেও আমি মানুষ, আর মানুষ সব করতে পারে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আর রাত 12টার সময় কিসের জন্য চেঁচামেচির আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখি বাবা দাঁড়িয়ে, সঙ্গে চাচা চাচিও আছে। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চাচি রাগে যেন ফুলে আছে। চাচু, কি হয়েছে? এতক্ষণে এসে বলছিস কি হয়েছে? যা হবার তা তো হয়েই গেছে। মানে কি হয়েছে? তোর বাবা যে এতটা নীচ, এতটা জঘন্য, তা আমি আগে জানতাম না। আমার বাবা কি করছে? তোর বাবাকে জিজ্ঞেস কর। বাবা কি হয়েছে? বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। চাচি, তুমি বলো না। যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম, সে কি আমায় দিয়ে তার চাহিদা মেটাতে যাচ্ছে? চাচি চুপ, একদম চুপ। আমার বাবার নামে আর একটা বাজে কথা বলবা না। যা সত্যি তাই বলছি। না, এটা সত্যি না। আমার বাবা হয়তো নেশা করে, হয়তো মাতাল থাকে, কিন্তু এত বড় জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। চোরের মায়ের বড় গলা। চাচা প্লিজ তুমি কিছু বলো। এসব কি বলছে? তুমি তো তোমার ভাইকে চেনো। কি বলবো, এতদিন খুব সম্মান আর শ্রদ্ধা করছি, কিন্তু আজ সে ছি। চাচু, তুমিও এসব বলছো? অনেক দিন থেকে আমার পেছনে ঘুরে, আমি সম্মানে বয়ে কিছু বলি না, কিন্তু আজ তো ছি। চাচি, অনেক হয়েছে, এবার থামো। শাকিল, তুই চুপ কর। চাচু? হ্যাঁ, আর ভাই, তোমার বউ লাগবে সেটা আমাদের বলতা, আমরা বিয়ে দিতাম, কিন্তু তাই বলে বোনের মতো মেয়েকে। চাচু, তুমিও কিন্তু বেশি বলছো। শাকিল, চুপ কর। বাবা, একে তো পুলিশে দেওয়া উচিত। যা হবার তা তো হয়েই গেছে, এখন এটাকে বাইরে না বের করাই ভালো। এতে নিজের সম্মান নষ্ট হবে। লোকে বলবে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ করেছে বড় ভাই। তুমি ঠিক সময় না উঠলে তো আমার সর্বনাশ হয়ে যেত। কেঁদো না, আর কিছু হবে না। শাকিল, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমা, আর তোর বাবাকেও নিয়ে যা। চাচু, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। যা বলছি তাই করো। তারপর আমি বাবাকে নিয়ে ঘরে গেলাম। এদিকে চাচি কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। কি করে হলো এসব কিছু বুঝতে পারছি না। তবে আমার একটাই কথা মনে হচ্ছে, কোনোভাবে আমার বাবাকে ফাঁসানো হচ্ছে। আমি বাবাকে নিয়ে বাবার রুমে গেলাম। কি হয়েছে বলো তো বাবা? হয়তো আমি নেশা করি, হয়তো আমি লোড হয়ে থাকি, কখনো কি করে তো ঠিক নাই, কিন্তু একটা কথা গর্ব করে বলতে পারি, আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করি নাই। আমি জানি বাবা, তুমি কোনো খারাপ কাজ করো নাই। যাকে এতটুকু থেকে বড় করলাম, নিজে না খেয়ে তাকে খাওয়ালাম, নিজে পড়াশোনা না করে তাকে করালাম, সে আজ আমায় থাপ্পড় মারলো। কি বলছো বাবা? কষ্ট আমার একটাই, আমার ছোট ভাই আমায় থাপ্পড় মারলো। চাচু তোমায় মেরেছে? জানিস বাবা, বুকটা আমার ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমি মরলে শান্তি পাবো। বাবা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোর মা চলে যাবার পর থেকে আমি নেশা করা শুরু করি। আমি জানতাম সুইসাইড করা ভালো না, আর তোর মা বলে গিয়েছিল সে মরলে যেন আমি বেঁচে থাকি, তার কলিজাটাকে যেন আমি বড় করি, তার ছোট ভাইটাকে যেন কোনো এক ধারে লাগাই,
কিন্তু সে যে আমার কলিজা ছিল, কেমন করে ভুলে থাকতাম। আর তার মৃত্যুটাও আমার হাতে হয়েছে। এইসব কিছু ভুলে থাকার জন্যই আমি নেশা হাতে নেই। আমি জানি বাবা, সব জানি। আর আজ তারাই আমায় ধর্ষক হিসাবে পরিচয় দিল। একটা কথা মনে রাখবি বাবা, এই পৃথিবীতে কেউ আর কারো আপন হয় না। আর দুইটা জিনিস থেকে দূরে থাকবি। 1 নম্বর হলো টাকা আর নারী। এই দুইটা জিনিস এমন মারাত্মক যে আপন মানুষকে পর করতে এই 2 জিনিস যথেষ্ট। বাবা বলো তো কি হয়েছিল? ওসব বাদ দে, যা ঘুমাতে যা। বলো প্লিজ। না থাক বাবা, এসব শোনাশুনি হলে আবার ঝামেলা হবে। আমি চাই না ঝামেলা হোক। আমি এসব নিয়ে আর কাউকে কিছু বলবো না, তুমি বলো। আমি শুয়েছিলাম, তখন হঠাৎ দরজায় কে যেন ঠোকা দেয়। আমি দরজা খুলে দেখি তোর চাচি। তখন আমি জিজ্ঞেস করি কি হয়েছে, তো সে বলে তোর চাচার নাকি শরীর খারাপ। আমি তাড়াহুড়ো করে তাদের ঘরে যাই, আর তখনই তোর চাচি দরজা বন্ধ করে দেয়। তারপর এমন অভিনয় করতে লাগে যেন আমি তাকে। ছি, চাচি এতটা নিচে নামতে পারলো? তোর চাচির চিৎকার শুনে তোর চাচা উঠে আসে, আর আমার কথা না শুনে নিজের বউয়ের কথাতেই আমার ঠাস করে থাপ্পড় মারে। চাচু কিছু না শুনেই মারলো? জানিস বাবা, তোর চাচুর থাপ্পড় আমার গালে নয়, আমার কলিজায় আঘাত করেছে। যা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তুমিও ঘুমাও। হুম। আমি বাবাকে শুয়ে দিয়ে চলে আসলাম। তখন বাবা আমায় আবার ডাকলো। শাকিল। বলো বাবা। আজ এত বড় হয়ে গেছিস, তোর মা থাকলে কত খুশি হতো। আমি তোকে বড় করেছি, তোর মায়ের আশা পূরণ করতে পারছি, কিন্তু কি? কিন্তু তোকে কিছু দিতে পারিনি বাবা। প্রতিটি বাবা মরার পর তার ছেলে একটু হলেও সম্পত্তি পায়, কিন্তু আমি মরলে সম্পত্তি তো দূরের কথা, ঋণ এসে দাঁড়াবে। এসব কি বলছো? তুমি আমায় মায়ের ভালোবাসা দিয়েছো, বাবার স্নেহ দিয়েছো, আর কি চাই বলো? আমার দেবার মতো উপদেশ ছাড়া কিছুই নেই। এটা মানলে তুই অনেক বড় হবেই। কখনো কাউকে খুব আপন করবি না, কারণ পরিস্থিতিতে সবাই বদলে যায়। আচ্ছা যা ঘুমা। তুমিও ঘুমিয়ে পড়ো। তারপর আমি দরজা বন্ধ করে আমার রুমে আসলাম, এসে শুয়ে পড়লাম। শুতে না শুতেই ঘুমিয়ে গেলাম। কিভাবে যে রাত পার হয়ে গেল জানি না। সকালে উঠে ফ্রেশ হয়ে বাবাকে ডাকতে গেলাম, আর বাবার ঘরে গিয়ে ডাক দিলাম, কিন্তু কিছুতেই দরজা খোলে না। অনেকবার ডাকলাম, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। বুকটা কেঁপে উঠল, ভয়ে শরীর ঘেমে গেল। কোনো উপায় না পেয়ে দরজা ভাঙতে হলো, আর দৌড়ে বাবার কাছে গেলাম। বিছানার অবস্থা একদম খারাপ, সব কিছু এলোমেলো। বাবার গায়ে হাত দিয়ে আমি অবাক হয়ে গেলাম। বাবার শরীর খুব ঠান্ডা, নিজের হাতকে বিশ্বাস করতে পারলাম না। বুকে হাত দিয়ে দেখি কোনো কিচ্ছু নেই। আমি ধপাস করে নিচে বসে পড়লাম। চারিদিকে অন্ধকার হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে গেল। কি করব ভেবে পাচ্ছি না। পৃথিবীতে আপন বলতে একজনই ছিল, আর আজ সেও আমায় ছেড়ে চলে গেল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ঝর্ণার ন্যায় পানি পড়ছে। নিজেকে আর আটকাতে পারছি না। আমার চিৎকার চেঁচামেচি শুনে চাচা আর চাচি আসলো। চাচা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমার বাড়ির লোকজনে ভরপুর হয়ে গেল। রাকিব সাকিব এরাও চলে আসলো, আর আমায় নিয়ে দূরে আসলো। তারা আমি সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু আমি আর থামতে পারছি না। মন চাচ্ছে গলা ছেড়ে কান্না করি। মসজিদের মাইকে বাবার নামটা জারি হয়ে গেল। সাথে ছিল ছোট্ট একটা শব্দ, মৃত্যু। এই ছোট্ট শব্দটাই পুরো গ্রামকে নিস্তব্ধ করে দিল। মরা ওপরে নাকি বেশিক্ষণ রাখতে নেই, সেজন্য তাড়াতাড়ি দাফন কাফন করা হলো। এরপর চির বিদায় জানিয়ে বাবাকে বাঁশবাগানে রেখে আসলাম। সবাই চলে আসলেও আমি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে কান্না করছি। জানি আর ফিরে আসবে না, কিন্তু তবুও নিজের মনকে মানতে পারছি না। বাসায় এসে বসে পড়লাম। পুরো বাড়িতে বাবার কত স্মৃতি জড়িয়ে আছে। বাবা তো বাবাই, সে যতই নেশাখোর হোক বা পাগলা হোক। দুপুরে খাওয়া দাওয়া না করে বসে রইলাম। একটু পর চাচা আসলো, আর আমার পাশে দাঁড়িয়ে বলল, বাবা চল খাবি। তোমরা আমায় আজ এতিম বানালে, তোমাদের জন্য আমার বাবা মারা গেছে। হ্যাঁ, আমরাই দায়ী, আমি নিজেই দায়ী। নিজের ভাইকেও অবিশ্বাস করলে, যে কিনা নিজে না খেয়ে তোমায় খাওয়াতো, নিজে পড়াশোনা না করে তোমায় করিয়েছে। সেই তুমি আজ বউয়ের এক কথায় সেই বাবার মতো বড় ভাইকে থাপ্পড় মারলে। এত কষ্ট কি কেউ সইতে পারে বলো? আমি বুঝতে পারিনি। চলে যাও এখান থেকে,
আর কখনো আমার সামনে আসবে না। আমি তো যাব, কিন্তু তুই খেয়ে নে, না খেলে তো শরীর খারাপ করবে। আমি খুনিদের হাতে খাই না, আর যেই খাবারের জন্য আমার বাবা মরেছে সেখানে আমি কিছুতেই খাবো না। এতে না খেয়ে মরলে মরবো। এমন জেদ করে না বাবা। বললাম তো খাবো না, যান এখান থেকে। কিন্তু চলে যান। চাচা উঠে চলে গেল। আমি ওভাবেই বসে থাকলাম। দুপুর পার হয়ে বিকেল হয়ে আসলো, তবুও আমি ওখানেই বসে রইলাম। সন্ধ্যার সময় বাজারে এসে হোটেলে কিছু খেলাম, তারপর বাসায় চলে আসলাম। অনেক রাত পর্যন্ত জেগে থাকলাম। এরপর গভীর রাতে ঘুমিয়ে গেলাম। ভাবলাম কালকে এমন সময় বাবা আমার সাথে কথা বলেছিল, আর আজ সে এতটা দূরে যে কখনো আর কথা হবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হলাম। তখন মনে হলো বাবা এতক্ষণও উঠে নেই, ডাক দিতে হবে। কিন্তু দরজা খুলতেই আটকে যাই। বাবা তো আর নেই, কালকে তো বিদায় দিয়েছে। কান্না মাখা চোখে ফিরে আসলাম। হাত মুখ ধুয়ে দোকানের দিকে গেলাম। হালকা নাস্তা করে দোকান খুললাম, কিন্তু দোকানেও মন বসছে না। বারবার বাবার কথা মনে হচ্ছে। তাই দোকান আবার বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে রইলাম। ভাবলাম কলেজে গেলে হয়তো মন ঠিক হবে, বন্ধু বান্ধবীদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলে সব ঠিক হয়ে যাবে। আর তাই কলেজের টাইম পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর কলেজের টাইম হতেই কলেজে যাওয়ার জন্য বের হলাম, আর সোজা কলেজে এসে হাজির হলাম। গেট দিয়ে প্রবেশ করলাম। তাকিয়ে দেখি রাকিব সাকিব বসে আছে। আমি তাদের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে পড়লো মনি। তাকে দেখে মুচকি একটু হাসলাম। সে কিছু না বলে দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম কিছু বলবে, কিন্তু সে কোনো কিছু বলল না। সেখান থেকে সরে তার বান্ধবীদের কাছে চলে গেল। মনে হয় ভুল করে সামনে এসে পড়েছে। আমি তেমন কিছু মনে করলাম না। আমারও মন ভালো ছিল না, তাই আর জোর করে কথা বলতে গেলাম না। সোজা চলে আসলাম। কি রে, আসছিস? বাসায় একা মন টিকছিল না রে, তাই আসলাম। ভালো করছিস, আমাদের সাথে থাকলে মন ভালো থাকবে। আচ্ছা চল ক্লাসের দিকে যাই। সময় হয়ে যাচ্ছে, চল। তারপর আমরা তিনজন ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসে এসে আমার জায়গায় বই রেখে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে সবাই এসে ক্লাসে হাজির হলো। এরই সাথে স্যার আসলো। ক্লাস শুরু হয়ে গেল। মন দিয়ে ক্লাস করছিলাম, কিন্তু মন খারাপ থাকায় বিরক্ত বিরক্ত লাগছিল। এভাবেই ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম ক্যান্টিনে। ওখানে এসে তিনজনে মিলে আড্ডা দেওয়া শুরু করলাম। আড্ডা খুব সুন্দর হয়ে জমে উঠলো। ঠিক এমন সময় আমাদের সামনে মনি আর তার বান্ধবীরা এসে হাজির হলো। কি রে, তুই তো খুব বড় লোক হয়ে গেছিস। আমি গরিবই আছি। একদম কথা বলবি না। কালকে কই ছিলি? হ্যাঁ, বাসায়। আবার হয়েছে, থাম। তোর কিচ্ছু শোনার টাইম আমার কাছে নেই। চল আমার সাথে, কিছু কাজ আছে। কোথায়? আরে চল না। আর কোনো কথা না বলে উঠে মনির সাথে একা একা হাঁটতে লাগলাম। মনিও একা ছিল, দুজনে হাঁটছিলাম। জানি না কই নিয়ে যাচ্ছে। দেখলাম সে আমায় লাইব্রেরিতে নিয়ে এসেছে। আমি ভাবলাম হয়তো বইটই পড়বে, তাই আর কি। আমি ভেতরে গিয়ে বই হাতে নিয়ে পড়া নিয়ে দেখছিলাম। পুরো লাইব্রেরিতে আমি আর মনি একা ছিলাম। তখন হঠাৎ করে মনি দরজা বন্ধ করে দিল। আমি তো অবাক, দরজা বন্ধ করলো কেন? এই তুমি দরজা কেন বন্ধ করলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর কত বড় সাহস যে তুই আমায় তুই করে বলিস? আরে কি বলছিস এসব? চুপ। কি ভাবছিস আমি তোর সামনে হেরে গিয়ে তোর সঙ্গে বন্ধুত্ব করব? আরে এই মনি কখনো হারে না রে, আর হারবেও না। আরে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ন্যাকামি করা হচ্ছে। কিসের ন্যাকামি? তুই ভাবলি কি করে যাকে আমি দু চোখে দেখতে পারি না তার সাথে বন্ধুত্ব করব? মানে মানে এতদিন তোর সাথে জাস্ট অভিনয় করেছি। তোকে সব স্যার পছন্দ করত, তবে আমি সব স্যারকে মানিয়েছিলাম, কিন্তু এই অঙ্কের বেসে কিছুতেই মানে না। তাই তোকে এই কলেজ থেকে তাড়ানোর প্ল্যান করলাম। এই কলেজে আমি সবার বড় হয়ে থাকতে চাই, বুঝেছিস? কি বলছো এসব? তোর মতো ছেলেকে তো আমার বন্ধুরাই শেষ করে দেবে, কিন্তু আমি তোকে এমন শাস্তি দেব যেটা তুই সারা জীবন মনে রাখবি। আমি কি করছি? আমার সাথে টক্কর দেওয়ার ফল এখন পাবি। এখন বুঝবি এই মনি চৌধুরী কতটা মারাত্মক। দেখুন, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন না কইরেন না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার তো সমস্যা থাকছেই। তোর জন্য আমি ক্লাসে অপমান হয়েছি, তোর জন্য আমি সবার কাছে ছোট হয়েছি। আমার কি দোষ? তোরই সব দোষ। আমি কিছু করিনি। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল? কোথায় গেল হ্যাঁ তোর সেই সাহস? এবার দেখ আমি কি করতে পারি। এরপর যা হলো তা দেখার মতো আমি আর নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মনে দুই হাত দিয়ে নিজের জামা টেনে ছিঁড়ছে, হাতের কাছে সিনাই। আমি তো অবাক হয়ে গেছি।
শাকিল, শাকিল, প্লিজ প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না। আমি তো তোর বন্ধু হই, বল বল, প্লিজ আমায় ছেড়ে দে, প্লিজ প্লিজ, তোর পায়ে পড়ছি, আমায় ছেড়ে দে প্লিজ। আরে আরে, কি কি হচ্ছে এটা? দেখেই যা না। কি করছো সব? প্লিজ শাকিল, আমায় ছেড়ে দে শাকিল, আমার জীবনটা এভাবে নষ্ট করিস না শাকিল। কে আছো, কে আছো, বাঁচাও প্লিজ শাকিল, প্লিজ বাঁচাও। আমি তো নিজের কান আর চোখে বিশ্বাস করতে পারছি না। কি হচ্ছে এসব? এতক্ষণে আর বুঝতে বাকি রইল না যে মনি ঠিক কি করতে চাচ্ছে। আমি তো কিছু করিনি, কিন্তু মনি যা করছে তাতে আমার উপর দোষ পড়বে। কারণ একটা রুমে একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তাহলে তো ছেলেরাই দোষ হবে। এই জন্য আমি মনিকে আটকানোর জন্য ওর 2 হাত ধরলাম আর অনুরোধ করতে লাগলাম এসব যেন না করে। কিন্তু মনির চিৎকার আস্তে আস্তে বেড়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে লাইব্রেরির দরজা ভেঙে গেল, আর দরজায় দাঁড়িয়ে আছে সব স্যার এবং ছাত্রছাত্রীরা। আমি তো অবাক, সবাই আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে, কারণ আমার হাত দিয়ে মনির হাত ধরে আছি আর মনির জামা কাপড় ছিঁড়া। এতে সবার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেল। আমি তাড়াতাড়ি মনির হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালাম। তখন মনি কান্না করতে করতে দৌড়ে গিয়ে ম্যাডামকে জড়িয়ে ধরলো। স্যার আমার সামনে আসলো। আমি কথা বলতে যাব এমন সময় ঠাস করে বসে দিল আমার গালে। এরপর আমার কলেজের সবার সামনে আনা হলো, যেখানে কলেজের সমস্ত অনুষ্ঠান হয় সেখানে নিয়ে গেল আমায় মঞ্চে দাঁড় করিয়ে রাখলো, আর নিচে সমস্ত ছাত্রছাত্রী এসে বসলো। স্যারেরাও মঞ্চে আসলো, আর আমার বিচার শুরু হয়ে গেল। আমার কোনো কথা বলার মুখ রইল না, আর কিছু বললামও না। মনি শুধু আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সবার সামনে সেই লেভেলের অভিনয় করেছে। কি করব বুঝতে পারছি না। জানি না আজ আমার কপালে কি আছে, তবে মনে হচ্ছে অনেক বড় কিছু একটা হতে চলেছে। সমস্ত স্যার এবং ম্যাডামরা বলল আমায় নাকি রাস্টিকেট করবে, আবার অনেকে বলল আমার ছাত্র জীবনটাই যেন বাতিল করে দেওয়া হয়। শেষমেশ স্যার বলল, যেহেতু শাকিল একজন খুব ভালো ছাত্র, তাই এত সহজে তার জীবনটা নষ্ট করা ঠিক হবে না, তাকে একবার সুযোগ দেওয়া দরকার। স্যার, স্যার, সে আমার জীবন নষ্ট করে দিচ্ছিল স্যার। নষ্ট তো করেনি। মানে নষ্ট করার জন্য অপেক্ষা করতাম নাকি? দেখো মা, আমরা শিক্ষক, ছাত্রছাত্রীর হাজারটা ভুল ক্ষমা করে তাকে নিয়ে সামনে বাড়াটাই আমাদের ধর্ম। তাই বলে একজন ধর্ষককে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেবেন? শান্ত হও মা, অপরাধ যেহেতু করছে শাস্তি যেহেতু পাবে। কঠিন শাস্তি পাওয়া দরকার। সবাই যখন বলছে তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যা হোক, এটাই আমার পক্ষে সম্ভব। কিন্তু এত কম? মা, সবাইকে একবার সুযোগ দিতে হয়। আমি পুলিশকে ফোন করতেছি। তারপর স্যার নিজেই পুলিশকে ফোন করলো, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসলো। স্যার পুলিশকে কিছু বলার আগেই মনি বলল আমি নাকি একজন ধর্ষক, আর প্রমাণসহ আজ ধরা খেয়েছি। পুলিশ এসব শুনে আমায় অ্যারেস্ট করলো। আমি কাউকে কিছু বললাম না, আর আমি কিছু বললেও কেউ শুনবে না, কারণ যখন কারো খারাপ সময় যায় তখন দুনিয়ায়ও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। পুলিশ আমায় নিয়ে চলে আসলো থানায়, আর আমার নামে শাস্তি দেওয়া হলো। একটানা 5 মাস জেলখানায় থাকলাম। তবে এর মধ্যে রাকিব আর জনি আমার জামিনের অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আজ 5 মাস পর জেল থেকে বের হলাম, আর সোজা আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি চাচি আমার বাসা দখল করে নিয়েছে। আমি আসাতে চাচি কিছুটা ঘাবড়ে গেল। কি ব্যাপার, আমি জেলে পচে মরবো বলে বাড়ি দখল করে নিয়েছেন? না মানে তেমন কিছু না। হয়েছে, আপনার এসব কাহিনী শোনার আমার টাইম নেই। আমার বাসা থেকে সরেন। তোমার বাসায় আমরা কি করব? সেটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কি যে বলো না বাবা। খবরদার আমায় বাবা বলবে না। তোমার জন্য আমার নিষ্পাপ বাবা মারা গেছে। কি বলছো? আমার মুখ ফাঁস করে নিয়েন না, জলদি চলে যান। আমার কথা শুনে চাচি আর এখানে থাকলো না, চলে গেল। আমি আমার রুমে গেলাম আর জামা চেঞ্জ করলাম। চাউল হাঁড়ি নিয়ে বাইরে আসলাম। তরকারি কুটে সব রেডি করে রান্না করার জন্য তৈরি হলাম, আর রান্না শুরু করে দিলাম। কিছুক্ষণ পর রান্নাবান্না শেষ করলাম। তারপর গামছা নিয়ে পুকুরে গেলাম, গোসল করে আসলাম। এসে রুমে শুয়ে আছি। দুপুর হয়ে গেল, উঠে একা একা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম একটানা 4 ঘন্টা পর্যন্ত। 4টার সময় কয়েকজনের গলার আওয়াজে ঘুম ছুটল। চোখ খুলে দেখি রাকিব আর জনি দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে খুব খুশি হলাম, অনেকদিন পর দেখা। আরে তোরা বস বস। কেমন আছিস বন্ধু? এই তো অনেক ভালো, তোরা কেমন আছিস? আমরা তো ভালো আছি, কিন্তু জেলখানাকে কেমন থাকে তা তো বুঝতে পারছিস। তুই বিনা দোষে শাস্তি পেলি, দেখিস এর বিচার একদিন হবেই। আরে ওসব বাদ দে তো, যা হবার হয়ে গেছে। এখন তো আমি মুক্ত। এখনকার শাকিল আর আগের শাকিলের মধ্যে অনেক পার্থক্য আছে।
আমার বাবা মৃত্যুর সময় আমায় বলেছিল কাউকে খুব আপন ভাববি না, পরে সুযোগ বুঝে সে তার পেছনে ছুরি বসাবে। আঙ্কেল তোকে ছেড়ে চলে গেছে, এখন তুই একা। তুই বলছিস আমার সাথে আমার বাসায় চল। না রে, আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না। কে বলছে তুই বোঝা? দেখো বন্ধু, এখন রান্না শিখতে পারলে পরে বউকে অনেক সাহায্য করতে পারবো। আর তাছাড়া যদি মেয়েরা শুনে সে নিজেই রান্না করে খায়, তাহলে তো মেয়েদের লাইন লেগে যাবে। শালা তুই এত কবে হলি? ধরে না আজকেই। অনেকদিন একসাথে আড্ডা দেওয়া হয় না, চল আজকে আড্ডা দিয়ে আসি। আচ্ছা চল। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, একটা শার্ট পরে রাকিব আর জনির সাথে ঘুরতে বেরোলাম। হাঁটতে হাঁটতে অনেক মজা করলাম, অনেক আড্ডা করলাম, ঘোরাঘুরি করলাম। এরপর একটা রেস্টুরেন্টে উঠলাম। নাস্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাত তরকারি সব ঠিক আছে, সেজন্য আর রান্না করতে হলো না। ওটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। টানা এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এরপর শার্ট পরে দোকানের দিকে রওনা হলাম। দোকানে এসে দেখি দোকানটা ওভাবেই আছে। দীর্ঘ 5 মাস আমি দোকান খুলিনি, না জানি কতই না ধুলাবালি পড়েছে। আমি দোকান খুলতেই দেখি করিম চাচা আসলো। আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না ব্যাপারটা কি। আরে করিম চাচা, কি অবস্থা? এই তো বাবা ভালো, তোমার কি খবর? আমিও ভালো। কি হয়েছে, মন খারাপ নাকি? না বাবা, তোমায় দেখে একটু মন খারাপ হচ্ছে। কেন? তুমি জেলে যাওয়ার পর তোমার চাচা চাচি সবাইকে বলে বেড়ায় তুমি নাকি মেয়ে দর্শন করছো, কিন্তু আমি বলছি না, ওই ছেলে এমন কখনোই করতে পারে না। চাচা, দুনিয়াটা এখন কি ডিজিটাল। ডিজিটাল দুনিয়ায় অসহায় ভালো মানুষের কোনো মূল্য নেই। এখন মূল্য করে নিতে হয় টাকা আর চেহারা দিয়ে। একদম ঠিক বলছো বাবা। তারপর বলেন দিনকাল কেমন যাচ্ছে? এখন তুমি আসছো অনেক ভালো। তারপর করিম চাচার সাথে কথা বলতে বলতে দোকানে ঢুকলাম। বাপরে, দোলায় একদম অন্ধকার হয়ে গেছে। ধুলাবালি সব ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। এরপর সময় হতেই বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নিলাম, শার্ট প্যান্ট পরে তৈরি হলাম। তারপর কলেজের উদ্দেশ্যে বেরোলাম। কলেজে যাওয়ার পথে রাস্তায় হোটেলে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর কলেজে চলে আসলাম। কলেজে এসে বাইরের দিকে তাকালাম, দেখলাম কোনো পরিবর্তন হয়নি, তবে ভেতরে নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। আমি বই নিয়ে কলেজের গেট দিয়ে প্রবেশ করলাম। কলেজের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারা ভাবতেও পারেনি যে আমি এত কিছুর পরও কলেজে আসব। তবে সবার চেহারায় এক প্রকার ঘৃণা লক্ষ্য করলাম, যেটা মনির জন্য তৈরি হয়েছে। একসময় আমি কলেজে আসলে সবাই আসতো আমার কাছে অঙ্ক করে নিতে। সেসব কিছু আজ পরিবর্তন হয়ে গেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, তারপর সোজা চলে গেলাম আমার পুরনো আস্তানায়। এসে দেখি রাকিব আর জনি বসে আছে। আমার দিকে তারাও হা হয়ে গেছে। কিরে, তোদের আবার কি হলো? তুই কলেজে আসলি কেন? আমি কি কলেজে আসতে পারি না? না, তা নয়, এত কিছুর পরও তুই? কালকেই তোদের বলেছি, যা হয়ে গেছে তা অতীত, আর এখন বর্তমান, সামনে ভবিষ্যৎ। এই 3 কালের কোনোটার সাথে কোনোটার মিল নেই। তাহলে আমার বেলায় কেন মিল হবে? বুঝলাম না। আরে অতীতে যা হয়েছে তা হয়েছে, বর্তমানে কি হচ্ছে আর ভবিষ্যতে কি হবে তাই চিন্তা কর। বাহ, তুই তো দেখছি পুরাই চেঞ্জ। জিলাপির মতো সোজা সোজা কথা বলছিস। ওসব বাদ দে, আর বল কলেজ কেমন কাটছে? তুই না থাকলে কিভাবে? পাম মারিস না, মেয়ে দেখতে কম করিস না ভাই। এটা তো মাস্টার। আমি সব জানি। জানিস তো ভালো। ক্লাসের সময় হয়ে গেছে, চল। চল। তারপর 3 জনে মিলে আবার 5 মাস পর ক্লাসের দিকে যাচ্ছিলাম। যেই ক্লাসের জন্য আমি ধর্ষক হয়েছি সেই ক্লাস মানে গণিত ক্লাস। আমি রাকিব আর জনি গিয়ে আমাদের জায়গায় বসলাম। কিছুক্ষণের মধ্যে ক্লাস ভরে গেল আর স্যারও চলে আসলো। স্যার এসে আমায় দেখে তো সেই লেভেলের অবাক হয়ে গেল। আমি একটু মুচকি হাসি দিলাম। কি ব্যাপার শাকিল? এই তো স্যার ভালো। কবে আসা হলো? কালকে। আসলে স্যার, যারা মিথ্যে বলে তাদের একটু শায়েস্তা করতে হবে। মিথ্যা বলা ভালো নয়। জি স্যার, কিন্তু এটা কিছু কিছু মানুষ বোঝে না। নিজের স্বার্থের জন্য অন্যের বুকে ছুরি মারতেও পারে। আর এমন মানুষের শাস্তি পাওয়া খুব দরকার। শাস্তি তো তারা পাবেই। চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরু হয়ে গেল। হঠাৎ আমার চোখ পড়লো মনির দিকে। তাকিয়ে দেখি মনি আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি আসাতে সে খুব নারাজ। আমি সেদিকে মন দিলাম না, ক্লাসে মন দিলাম। কিছুক্ষণ সময়ে ক্লাস শেষ করলাম। এরপর আবার আমাদের আড্ডাখানায় এসে বসলাম। কিছুক্ষণ পর মনি এসে হাজির হলো। আমি জানতাম মনি ঠিক আসবে, আর এটাও জানতাম সে এসে আমায় আবার ভয় দেখাবে। বাহ বাহ, তোর সাহসের তো প্রশংসা করতে হয়। ও ম্যাডাম, আপনি আসেন আসেন, বসেন। এই তোরা জায়গা দে। এই তোর তো সাহস কম না, আমার সাথে ফাজলামি করিস? সাহস কত বড় তা বলতে পারবো না, কিন্তু শাশুড়ি কত বড় এটা বলতে পারবো। তো
তোকে এত বড় অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়িয়ে দিলাম, সেই কলেজে তুই আবার এসেছিস? আরে ঠিক কথা, আপনি ধন্যবাদ দেওয়া হয়নি। ধন্যবাদ কেন? আরে ওই যে ধর্ষণের সার্টিফিকেট দেওয়ার জন্য। মানে? মানে খুব সহজ, আমি এখন হলাম থানা প্রমাণিত একজন ধর্ষক, আর তাই যাকে ইচ্ছে ধর্ষণ করতে পারে, আমার কিচ্ছু হবে না। কি কি বলতে চাচ্ছিস তুই? এত সহজ কথাও বুঝেন না? আরে আমি বলতে চাচ্ছি আমি যাকে ইচ্ছে ধর্ষণ করতে পারবো, আপনাকেও করতে পারি। কি? তোর এত বড় সাহস, তুই আমায় ধর্ষণ করতে চাস? আরে ম্যাডাম, অর্ধেক তো ধর্ষণ হয়েই আছে, বাকিটা করে দেব। আমি আবার কোনো কাজ ভুল না করে ছাড়ি না। ভাবছিলাম তুই আর কখনো কলেজেই আসবি না, আমি বেঁচে গেলাম। কিন্তু তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, এটা জানতাম না। আসলে হয়েছে কি, আমারও লজ্জা ছিল। বাজারে একদিন গেছিলাম, তো দেখলাম লজ্জা শরমের মেলা বসেছে, অনেক দাম, তাই আমি বেচে দিয়েছি। তোর দেখছি অনেক সাহস বেড়ে গেছে, তোর তো শায়েস্তা করতে হবে। আরে ম্যাডাম, জানি না কেমনে যে সাহস বড় হচ্ছে, মনে হচ্ছে সাহস ও হরলিক্স খায়। উফ, তোকে না আমি। কি কিস করতে মন যাচ্ছে? করেন করেন। এবার কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আরে এখনো তো কিছু হয়নি, ভাবছি সবার সামনে করব নাকি কোথাও নিয়ে যাব। মানে তুই কি বলতে চাস? ওই যে ধরো, তোকে আজ আমি দেখে নেব। ফটো লাগলে বললেন, হিয়া বড় ফটো এনে দেবে। মনিনাকে হাত ঘুষিয়ে জোরে ষাটে ঘুরে হাঁটতে লাগলো। আমি হাসতে হাসতে শেষ। রাকিব আর জনি আমার পাশে বসলো আর অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে ভাই, এটা কি তুই? কোনো সন্দেহ আছে নাকি? জানিস মনি তোর কি কি করতে পারে? এর আগেও এমনভাবে বলছিলি, আর তার ফল হিসাবে 5 মাস জেলে থাকলি। আমার সব জানা আছে, এরপর কি হবে না হবে। বলতো দেখি এরপর কি হবে? মনির আগে ক্লাস না করেই বাসায় চলে যাবে। ওই মেয়ে কখনো কারো ভয়ে কলেজ থেকে যায় নাই। ভয়ে নয় রে, আমায় সাহায্য করার জন্য। মানে? বাসায় গিয়ে শুয়ে থেকে ভাববে আমায় কি করে সাহায্য করা যায়, আর একটা উপায় বের করবে, যেটা হলো আমায় গুন্ডা দিয়ে মারার। কি বলিস? হ্যাঁ রে, বিশ্বাস না হলে কালকে সকালে দেখিস, হয় আমি বেঁচে আছি নয়তো কি। কিছু না, চল। বন্ধু, তোর আন্দাজ যদি সত্যি হয় তাহলে? তাহলে কি? সাবধানে থাকিস। এবার ক্লাসে চল, স্যার গেছে। ওকে। তারপর আমরা 3 জনে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে দেখি সত্যি মনি নেই। তার মানে কি আমার আন্দাজ সত্যি হয়ে গেল? ক্লাসটা পুরো শেষ হয়ে গেল, অথচ মনি আসলো না। তার মানে এটা পরিষ্কার যে মনি বাসায় চলে গেছে। ক্লাস শেষে আবার আড্ডাখানায় এসে বসলাম। বসে থেকে আড্ডা দিচ্ছিলাম, অনেক মজাও হচ্ছিল। ঠিক এমন সময় কলেজের গেট দিয়ে পুলিশের গাড়ি প্রবেশ করলো। পুলিশ কেন? মনির কাজ হয়তো বা। চুপ কর তো। আমরা সহ পুরো কলেজ গাড়ির দিকে তাকিয়ে আছে, আর সেই গাড়ি থেকে নেমে আসলো সুমি, মানে পুলিশ ম্যাডাম। নে, তোর পুলিশ ম্যাডাম এসে পড়ছে। কিন্তু ম্যাডাম কেন? আরে হয়তো কথা বলতে আসছে, শুধু শুধু ভয় পাস। আমরা তাকিয়ে আছি। সুমি ম্যাডাম গাড়ি থেকে নেমে সোজা আমার দিকে চলে আসলো। কলেজের সব ছাত্রছাত্রী একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার সুমির দিকে। কি হে মিস্টার, কি খবর? হাসেন ম্যাডাম, বসেন। আচ্ছা, আমি আপনার কোন জন্মের শিক্ষিকা ছিলাম? কেন? তাহলে ম্যাডাম কেন ডাকো? আসলে ম্যাডাম, ঢাকা আমার খুব ভালো লাগে তাই। ও, তাহলে সমস্যা নাই। তা কি মনে করে? তোমায় দেখতে আসলাম। ম্যাডাম, আমরা তো ঘাবড়ে গেছিলাম। কেন? তোরা চুপ করবি। ঘাবড়ানোর কি আছে? এখন থেকে মনে করো আমিও তোমার বন্ধু। ওকে। ম্যাডাম কোন দিক থেকে আসলেন? আর বলো না, দেশে এত ক্রিমিনাল বাড়ছে যে পুলিশের ঘুম হারাম হয়ে গেছে। বুঝলাম না। পাশের গ্রামের চেয়ারম্যান, সে নাকি ড্রাগস সহ বিভিন্ন বেআইনি কাজ করে আর গরিবের হক মেরে খায়, অনেক জুলুম করে। এই রকম একটা কেস গেছিল থানায়। তারপর আমিও গেছিলাম, কিন্তু ওই গ্রামে কেউ সাক্ষী দিতে রাজি নয়। সবাই বলে যে চেয়ারম্যান নাকি খুবই ভালো মানুষ। কিছু একটা আছে। সেটাই হতেই পারে, সে আসলেই ভালো। আবার এটাও হতে পারে সে সবার মুখে তালা দিয়েছে। আচ্ছা, এটা বাদ দাও। ম্যাডাম কি খাবেন বলেন? আমি কিছু খাবো না। আরে ম্যাডাম নেন না। আচ্ছা, ফুচকা মেয়েদের ফেভারিট। একদমই তাই। তাই এই যে স্যার। বলো। এত চিন্তা কার জন্য? আরে কই, যত চিন্তা আছে বাসায় গিয়ে করো। তারপর সবাই মিলে আড্ডা দিলাম, অনেক মজাও করলাম। ক্লাস আর করলাম না, মজা করে করেই দিন পার করলাম।
বাসায় যাওয়ার সময় সুমি গাড়িতে করে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেল। তারপর সে চলে গেল আর আমরা আমাদের বাসায়। আমি বাসায় এসে বই রেখে গোসল করতে গেলাম। গোসল করে জামা কাপড় পরে নিলাম। এরপর রান্না করতে লাগলাম। সবাই রান্না করে গোসল করে আর আমি গোসল করে রান্না করি, সবার চাইতে উল্টো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলে আর দোকানে গেলাম না, আসলে আমার একটু কাজ ছিল, তাই দোকানে না গিয়ে সেই কাজ করতে গেলাম। কাজ শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর বাসায় আসার সময় কিছু লোক এসে আমার পথ আটকালো। কিছুটা আন্দাজ করতে পারলাম যে এটা মনির পাঠানো লোক। তাদের সাথে মারপিট করা শুরু করলাম। ওরা 5 জন ছিল, যার কারণে তাদের সাথে পেরে ওঠা আমার পক্ষে খুব সহজ বলে মনে হলো। এরপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করে দোকানে আসলাম। দোকানে কিছুক্ষণ কাটানোর পর কলেজের সময় হলো, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে কলেজের জন্য তৈরি হয়ে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। কলেজে আসার পর সোজা কলেজে না গিয়ে পেছন দিয়ে দেওয়াল টপকে গেলাম আর ক্লাসরুমে বই রেখে বসে পড়লাম। এদিকে মনি মনের আনন্দে কলেজে আসলো আর আমায় দেখতে না পেয়ে তো সেই খুশি হলো, আনন্দের ঠেলায় নাচতে লাগছিল। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে রাকিব আর জনি ক্যান্টিনে বসেছিল। তখন মনি তাদের কাছে গেল আর হাসতে হাসতে বলল, কিরে, আজ তোদের বন্ধু আসে নাই? হ্যাঁ, আর কোনোদিনও আসবে না। কি বলছো এসব? এবার বুঝেছে আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা কি। অনেক মজা। তোরাও তো দেখছি ওর মতো সাহসী হয়ে গেছিস। শোন, বেশি সাহস না ভালো না। আরে ম্যাডাম, আমরা না, ওটা ওই বলেছে। কে? আমি পেছনে আছি। আরে তুই এখানে? কি ভাবছিলেন ম্যাডাম, আপনার পাঠানো গুন্ডার মার খেয়ে মরে যাব? কিন্তু তুই? আরে ওসবে আমার কিচ্ছু হবে না। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মাইরি বলছি, তোর মতো দেখি নাই। আজ দেখে নে, মনে আমায় তুই করে বলতে লাগে আর আমিও তাকে তুই করে বলতে লাগি। আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। কলেজে আসলেই দুজনে ঝগড়া হয়, একে অপরকে দেখতে পারতাম না। এই জন্য স্যারের কাছেও অনেকবার আমাদের বিচার গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাইরে এসে আবার শুরু করি। আমার মনে হয় আমার কোনো শত্রু থাকলে সেটা হলো মনি, আর মনিরও মনে হয় তার কোনো শত্রু থাকলে তা হলাম আমি। একে অপরের একদম সতীন, কেউ কাউকে দেখতেই পারতাম না। শুধু যে ঝগড়া করতাম তা নয়, ক্লাসে এসেও ঝগড়া করতাম। আমি তার চেয়ে বেশি পড়া দেব, সে আমার থেকে বেশি পড়া দেবে, এটা নিয়ে প্রতিযোগিতা হতো আমাদের মাঝে। আর এই বিষয়টা স্যারদের খুব ভালো লাগতো, আর তাই আমাদের কেউ আটকাতো না। কলেজে আসা থেকে শুরু করে কলেজের শেষ হওয়া পর্যন্ত ঝগড়া করতাম। মনি আমায় কেস খাওয়াতো, আর আমি সুযোগ পেলে আমিও কেস খাওয়াতে কম করতাম না। আমি একদিন বিকেলে এক জায়গা থেকে আসছিলাম, তখন দেখি ছকিনা মানে মনি তার বান্ধবীর সাথে গল্প করছিল। ব্যাস, আমি হাঁটতে হাঁটতে এসে পা দিয়ে একটা ঢিল ছুঁড়ে মারলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে লাগলো না। তাই আমি গান বলতে লাগলাম, ছকিনা রে ও ছকিনা, ও ছকিনা রে, তোকে দেখে আমি ধরে রাখতে পারি না রে, বমি বমি। ব্যাস, আগুন আসল জায়গায় লেগে গেল। ছকিনা বুঝে গেল কে গান বলছে। তারপর শুরু হয়ে গেল আমাদের ঝগড়া। আমাদের ঝগড়া একজন নোট করছিল। আমার চোখ পড়লো, কিন্তু তেমন কিছু ভাবলাম না। আমার চোখ কিছুটা আন্দাজ খেলো, কিন্তু তেমন কিছু মনে করলাম না। ঝগড়া করে যে যার মতো যাচ্ছিলাম। তখন কিছু একটা ডাউট হলো। এদিকে মনি যাবার সময় তাকে আটকালো আর আজে বাজে কথা বলতে লাগলো। আমি সেখান থেকে আবার ঘুরে আসলাম, আর এসে দেখি মনির চারিদিকে তারা দাঁড়িয়ে মনির ওড়না ধরে টানটানি করছিল। আমি সেখানে গেলাম, আর তারা আমায় দেখে চলে গেল। আমি চলে আসছিলাম, তখন ছকিনা বলল, এই গুন্ডা, এই। বাহ ছকিনা বাহ, ওরা গুন্ডা হয়ে এসে যা করার তা করছিল, তাতে কিছু হলো না, আর আমি বাঁচালাম বলে আমি গুন্ডা? ওদের তো আমিই দেখে নিতাম, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এদের তুই পাঠিয়েছিলি, যাতে আমার সামনে হিরো হতে পারিস। ও হ্যালো ছকিনা, তোমার সামনে আমার হিরো হওয়ার কোনো ইচ্ছে নেই। যেই না চেহারা, নাম তার ছকিনা। শোন, আমার মতো সুন্দরী মেয়ে দেখলে না সবাই হিরো হতে চায়। সুন্দরী? আর তুই? শোন চিকনালি, আমার পিছনে এখনো অনেক ছেলে লাইন দিয়ে আছে। পচা মাছে একটু মাছি বেশি পড়ে, এতে গর্ব করার কিচ্ছু নেই। কি তুই আমায়? তোকে আমি জুতা পিটা করব। আয়না একবার চেহারা দেখেছিস? একদম পুরাই পেতনি। কুত্তা, থাম তুই। কে শুনে কার কথা? আমি ওখান থেকে আউট হয়ে গেলাম, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার কাজ আমি করলাম।
এভাবে আমার পড়াশোনা চলছিল। দেখতে দেখতে আমার পরীক্ষার সময় হয়ে গেল, ফাইনাল পরীক্ষা। সারা রাত মন দিয়ে পড়লাম, সকালে পরীক্ষা দিয়ে আসলাম, বিকালে আমার কাজে গেলাম। কাজ করে আসার সময় আবার বোনের সাথে দেখা। কিরে, তুই এদিক থেকে প্রতিদিন কোথা থেকে আসিস রে? তোকে কেন বলবো? আমি জানি তো, তুই গুন্ডার খাতায় নাম দিয়েছিস। তাতে তোর কি? তা দিনে কটা খুন করিস? অনেক। এমন সময় কে যেন এসে জোরে ধাক্কা দিল, আর আমি নিজেকে আটকাতে না পেরে পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেলাম, আর কপাল থেকে রক্ত বের হয়ে গেল। আমি পেছনে তাকিয়ে দেখি কয়েকটা লোক হেঁটে যাচ্ছে, আর তাদের পেছনে ছুরি গোজা ছিল। এটা দেখে আমি মিলন বলে ডাক দিলাম। আমার ডাক শুনে কয়েকটা লোক চলে আসলো, আর আমার সাথে সাথে তাদের পেছন দৌড় দিলাম। দৌড়ে গিয়ে তাদের ধরে মিলন নিয়ে চলে গেল। আমি ওখানে থাকা ইটের ওপর বসে পড়লাম। তখনই মনি দৌড়ে আমার কাছে আসলো, আর আমার সামনে হাঁটু পাড়া দিয়ে বসলো, পাশে বই রাখলো, আর বলল, তোর কপাল থেকে তো রক্ত পড়ছে। ঠিক হয়ে যাবে। মাথা ঠিক আছে তোর? এতগুলা কেটে গেছে, দেখে দেখে মাথাটা নিচু কর। আরে বললাম তো ঠিক হয়ে যাবে। থাপ্পড় না খেতে চাস তো মাথাটা নিচু কর। আমি আর কিছু বলতে পারলাম না, মাথা নিচু করলাম। মনে তার ওড়নার এক পাশটা ছিঁড়ে ফেললো, আর ওটা দিয়ে আমার মাথা মুছতে লাগলো। আরে কি করছিস? চুপ করে বসে থাকবি, কথা বলবি না। কি ব্যাপার রে, আজ এত দয়া কেন? অন্যদিন তো ঝগড়া করতেই দিশা পেতিস না। জানি না, তবে আজ আমার এমনটা হলে তুই করতি না। কখনো না। শত্রু হলেও তো একটু দয়া থাকে। তোর জন্য আমার মনে কোনো কিচ্ছু নেই। তোর মনে কি সত্যিই আমার জন্য কিছু নেই? মনি কথাটা কেমন যেন অন্যরকম ভাবে বলল, কেমন অচেনা সুর মনে হলো। মনের এমন কথা শুনতেই বুকটা কেমন যেন কেঁপে উঠলো। কিরে কিরে বলছিস না কেন, বল না। আচ্ছা, তুই কোথায় গেছিলি? প্রাইভেটে। ও, তুই এইসব মারপিটে কেন গেলি বলতো? আর ওরা কারা? কেউ না, বাদ দে, তুই বাসায় যা। বল, বলছি। মিলন হলো করিমের লোক, আর যারা আমায় ধাক্কা মারলো তারা শফিকের লোক। আর তুই করিমের লোক? না, তেমন কিছু না। তুই এইভাবেই মরবি, দেখিস। যা। মনে রাগ দেখিয়ে চলে গেল। বুঝলাম না রাগ কেন দেখালো। আমি সেদিকে খেয়াল করলাম না, ওখানে বসে থাকলাম। কিছুক্ষণের মধ্যে করিম এসে হাজির হলো। করিমের সাথে কিছুক্ষণ কথা বলার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার কাজ করলাম। এখন আর আগের মতো দোকানে যাওয়া হয় না। পরের দিন সকালে দোকানে যেতেই করিম চাচা আমায় আটকালো। আমি দাঁড়িয়ে গেলাম। শাকিল, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। ও, ভালো তো। এবার তুমি যে দেখো, মেয়ের সাথে কথা বলতে হবে। বাসা কোথায়? বাসায় আমার মা নেই, বাবা নেই, এসব জেনে কে আমায় বিয়ে করবে? ওসব কথা আছে, শুধু তুমি আমার সাথে যাবে। আচ্ছা। তারপর সকালে খাওয়া দাওয়া করে বের হলাম। আজকে আর কলেজে গেলাম না, করিম চাচার সঙ্গে মেয়ে দেখতে আসলাম। এসে বাড়ির ভেতরে গেলাম। বাড়িটা বলতে গেলে আমাদের মতোই, তাই আমি একটু খুশি হলাম, কারণ ভালো বাড়ি হলে ঝামেলা হতো। ভেতরে গিয়ে সালাম দিলাম। মেয়ের বাবা মা আমাদের বসতে দিল। তারপর নাস্তা পানির পাট শেষ করে মেয়ে দেখার পালা আসলো। মেয়েটা বেশ সুন্দরী, রূপে তো রূপালী, গুণে কেমন হবে কে জানে। ঠিক এমন সময় মেয়ে বলল আমার সাথে নাকি কথা বলবে। এ কথা শুনে তার বাবা মা আমাদের আলাদা জায়গায় পাঠালো। আমায় দেখেছেন আপনি? হ্যাঁ। আমার মতো এত সুন্দরী মেয়ে আপনার মতো একজন নাপিতকে কি করে বিয়ে করবে? কিন্তু আপনি একজন সাধারণ নাপিত, যার কাজই হলো অন্যের চুল কাটা, অন্যের চাকর হয়ে থাকা। দেখুন ম্যাডাম, আমরা সবাই একজনের চাকর, আর দুনিয়ায় কারো গোলামি না করলে কেউ টাকা দেখতে পায় না। নাপিতকে দেখলেই তো আমার উল্টে আসে, গা থেকে কি বিশ্রী গন্ধ। এছাড়াও মেয়েটা অনেক কথা বলে আমায় অপমান করলো। মন খুব খারাপ হয়ে গেল। নাপিত বলে কি আমার কোনো সম্মান নেই? আমি আর এক মুহূর্ত ওখানে থাকলাম না, চাচাকে নিয়ে চলে আসলাম। বারবার কানের কাছে মেয়েটার কথাগুলো ভেসে আসছে। এদিকে কলেজে যাই না বলে রাকিব আর জনি ফোন দিচ্ছিল। মনের দুঃখ বলার মতো তারাই দুজন আছে আমার। তাই আমি কলেজে চলে গেলাম কোনো বই ছাড়াই। কলেজে গিয়ে উঠতেই দেখি মনি, রাকিব আর জনির কাছে বসে আছে। আমি সোজা চলে আসলাম। আমায় দেখে মনি মুখ ভেঙচি দিল। এতক্ষণ কলেজ শান্তই ছিল, তো আমি কি করতে পারি? চলে যান। সর এখান থেকে। দেখ, এটা আমারও কলেজ, তাই যেখানে খুশি বসতে পারি। তোর কি? এখানে বাদ দিয়ে বস। ওই তোরা থামবেই। শাকিল কলেজে আসিস নাই কেন? মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়ের সাথে ডেটিং করতে গেছিল? সে তো এখন আবার নাম করা গুন্ডা, এন্টারটেইনমেন্ট লাগবে তো। বিয়ে করার জন্য। তারপর মেয়ে না করেছে। কি আনন্দ আকাশে বাতাসে। তোর মতো গুন্ডাকে কেউ মেনে নেবে না। গুন্ডা মানে? হোমা, তোমরা কি জানো না সে এই জেলার সব থেকে বড় গুন্ডার দলের লিডার? কি বলছো? বিশ্বাস না হয় তোকে জিজ্ঞেস করো। কে রে শাকিল, মনি সব কি বলছে? আসলে
জনির কথাই উত্তর দে কি না। মনি যা বলছে সব সত্যি, কিন্তু আমি থাম থাম, আমি ভাবতাম দুনিয়ার ভালো ছেলে থাকলে তুই একটাই, কিন্তু ভালো এত কালো, একদম কালো। কি শাকিল, কি তুই এমন একটা কাজ করতে পারলি? আমার কোনো উপায় ছিল না। কোনো গুন্ডার সাথে আমাদের কোনো পরিচয় নেই। আজ থেকে তোর আর আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ। জনি, ভুল করেও আমাদের নাম নিবি না। তুই একটা গুন্ডা, তুই একটা খুনি। আমাদের সামনে থেকে সরে যা। আজকে পর থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করলে আমাদের মরা মুখ দেখবি। রাকিব, চলে যায় এখান থেকে। আমার আর কিছু বলার মতো থাকলো না। কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাসায় আর গেলাম না। কি করব বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে এক ফাঁকা মাঠে চলে আসলাম আর পুকুরের পাশে বসে পড়লাম। একটু পর কে যেন আমার পেছনে এসে হাঁপাচ্ছে। আমি তাকিয়ে দেখি মনি দৌড়ে এসে হাঁপাচ্ছে। আমার এবার রাগ উঠে গেল। কি চাস তুই? এবার তো তোর শান্তি হয়েছে, আর কি কি করবি বল? ধর্ষণ না করেও ধর্ষক বানালি, অপরাধ না করেও অনেক শাস্তি দিয়ে নিয়েছিস, এখন আমার একমাত্র আপনজনকে দূর করে দিলি। এবার তো খুশি তুই? আরো অনেক কিছু। এবার আমার জীবনটা নিয়ে নে, এছাড়া তো আমার কিচ্ছুই নেই। হঠাৎ মনি আমার হাত ধরে টানতে টানতে পাশে একটা ভাঙা বাড়িতে নিয়ে গেল আর দাঁড়িয়ে গেল আমার সামনে। কলেজে সবার বড় হওয়ার জন্য তোকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তারপর থেকে তুই আমায় ভয় দেখাতি, যা না করে শাস্তি পাইছিস তাই করবি। আজ আমি তোর কাছে নত হলাম রে, এবার করে নে, কোনো দোষ থাকবে না। মাথা কি ঠিক আছে তোর? তোর মতো জঘন্য ছেলে আমি নই, সর। আমি মনিকে সরিয়ে চলে আসলাম আর এসে আবার পুকুর পাড়ে বসলাম। একটু পর মনিও এসে আমার পাশে বসলো। আমার খুব রাগ হয়েছিল যখন তুই বললি যে তুই বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলি, আর তাই তোর রাগের মাথায় তোর বন্ধুদের সামনে যাতা বলে দিয়েছি। তোর কিসের রাগ? জানি না, তবে অনেক রাগ হচ্ছিল। এত না পেঁচিয়ে কি বলবি বল, আর আমায় একা কর। চিকনালি, আমি জানি আমি পেতনির মতো দেখতে। তোর সাথে সবসময় ঝগড়া করি, তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক শাস্তি দিয়েছি। তুই সব ভুলে কি এই পেতনিকে তোর বউ বানাতে পারবি না? মনির কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। কি বলবো ভাষা খুঁজে পেলাম না। আমিও ভাবতে পারিনি মনি এসব কথা বলছে। কি হলো বল না, পারবি তো বল। আবার কি প্ল্যান করছিস বলতো? এবার কিসের অপবাদ দিবি? বিয়ে, তোকেই আমি বিয়ে করব, আর তোর সব অপবাদের বিচার আমি করব। এমনিতেই আমার অনেক ক্ষতি করেছিস, প্লিজ আর ক্ষতি করিস না। কেন বুঝতে পারছিস না? আমি আমি সত্যি সত্যি তোকে খুব ভালোবাসি। এটাও কি মানতে হবে? যে কিনা আমায় দেখলে রাখে লাল হয়, সে কিনা আমায় ভালোবাসে। তোর সাথে ঝগড়া করতে করতে কবে যে ভালোবেসে ফেলেছি জানি না রে। আমার কসম লাগে, আমি সত্যি তোকে খুব ভালোবাসি। দেখ মনি, তোর কথা যদি সত্যি হয় তাহলে এই ধারণা মাথা থেকে ফেলে দে, কারণ তুই জানিস আমি কার মধ্যে জড়িয়ে আছি। হ্যাঁ তো, তুই গুন্ডাদের সাথে জড়িয়ে আছিস, তুই একটা গুন্ডা। তাই বলছি ওসব ছেড়ে প্লিজ ফিরে আয়। তোর জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো না। না, তা হয় না, ওদের আমি ছাড়তে পারবো না। কেন পারবি না? কি আছে ওদের কাছে? কিছু না। জানতাম তুই আর আগের শাকিল নাই, একটা গুন্ডা হয়ে গেছিস তুই, একটা গুন্ডা। না, ও গুন্ডা নয়। হঠাৎ এমন কথা কোনো মেয়ের কণ্ঠে শুনে ঘুরে পেছনে তাকালাম। তাকে দেখি সুমি হাঁটতে হাঁটতে আসছে। আরে সুমি, তুমি এখানে কি করে? তোমায় দেখতে চলে আসলাম। মানে? শাকিল গুন্ডা নয়। তাহলে কে? ও কে এটা তুমি জানলেও তুমি অবাক হবে। মানে? সুমি কি করছো? সমস্যা নাই, আপনি বলেন। শাকিল একজন আর্মি অফিসার, মানে ক্যাপ্টেন। কি কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আগামীকাল শাকিল ব্যাস পাবে। সে গুন্ডা হয়েছিল কারণ সে মিশনে ছিল, আর এখন সেটা পূরণ হয়ে গেছে। মানে? হ্যাঁ, চেয়ারম্যানের আসল পরিচয় আমরা জেনে গেছি, আর তার সাথে সাথে ড্রাগস, হিরোইন আর নকল টাকার নোট সহকারী ধরা পড়েছে। তুমি এখন সফল। কিন্তু এর বন্ধুরা তো। ঠিক এমন সময় রাকিব আর জনি এসে হাজির হলো আর আমার সাথে গলা মেলালো। রে, একটা জিনিস বুঝলাম না, তুই এসব কবে হলি? একটা বিশাল মিশন চলে আসে, আর কমান্ডার সমস্ত পুলিশ অফিসারকে জানিয়ে দেয় সিক্রেট কয়েকজন লোক লাগবে। আমি খুঁজেছিলাম, ঠিক এমন সময় খবর পাই শাকিল জেলে আছে। সাথে সাথে চলে আসি। এটা মনির জন্য হয়েছে। সেদিন মনি আমায় মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়, আর তখন আমি জেলে আটকে পড়ে যাই।
সেখান থেকে শাকিলকে নিয়ে কমান্ডারের কাছে যাই, আর শাকিল এত ভালো ট্যালেন্ট দেখায় যে কমান্ডার ফিদা হয়ে যায়, আর শাকিলকে পুরো 3 মাস কমান্ডারের ট্রেনিং দেওয়া হয়। এরপর আমায় পাঠানো হয় মিশনে। মিশনটা ছিল অনেক ভয়ানক আর মারাত্মক। সেখান থেকে ফিরে আসা ভাগ্যের ব্যাপার ছিল। এমন পরিস্থিতিতে আমরা জয় হয়ে ফিরি, আর এই খুশিতে হাই কমান্ডার আমাদের ছুটি দেয়। আর এখানে আসার পর আমার হাতে একটা কেস পড়ে চেয়ারম্যানের নামে, যার কোনো প্রমাণ ছিল কিন্তু কেউ দিতে রাজি ছিল না। আর এটাই আমি শাকিলকে বলতে আসি। এসে দেখি তোমরা সবাই বসে আছো। শাকিলকে একা ডাকলে সন্দেহ হবে, তাই ইশারায় শাকিলকে আমার কথাটা বোঝানোর চেষ্টা করি। সুমির ইঙ্গিত আমি বুঝতে পারি, আর আমি বিকেলেই পাশের গ্রামে গিয়ে চেয়ারম্যানের ব্যাপারে খবর নিতে চাইছিলাম, কিন্তু পাই নাই। আর তাই আমি তাদের দলে যোগ হয়ে যাই। তারপর তাদের মধ্যে থেকেই আমি আমার মিশন চালিয়ে যাই। এতপর এখন সেই মিশন শেষ হলো। এটাই শাকিলের কোনো অর্ডার ছিল না, শুধু আমি বলতে করে। আমাদের মতো কতজন ছেলে বাবা মা পরিবার ছেড়ে বর্ডারে গিয়ে আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এর মধ্যে শত্রু পয়দা করছি। একদম ঠিক। এবার সবাই বাসায় চলো। তারপর সবাই যে যার বাসায় চলে গেলাম। পরের দিন আমাদের ব্যাচ দেওয়ার জন্য এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে আমি সহ যারা আমার আন্ডারে কাজ করত তাদেরও আমন্ত্রণ করা হলো। এছাড়াও বড় বড় আর্মি অফিসার সেখানে আসলো। অবশেষে সবার সামনে আমাদের ব্যাচ দেওয়া হলো, আর বাংলাদেশ আর্মি দল আমন্ত্রণ জানালো। খুব খুশি খুশি মনে হচ্ছে। আজ বাবা থাকলে কতই না খুশি হতো। এরপর অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ভাগ্য করে আমায় যোগ করা হলো পাশের থানায়। অনুষ্ঠান শেষে বাসায় আসার সময় মনি আমায় আটকালো। আমি দাঁড়িয়ে গেলাম, সাথে রাকিব, জনি ছিল। কি হলো? ওই মেয়েটা কই? কে? ওই যে পুলিশ মেয়ে। ওই তো আসছে। হ্যাঁ, আসছে। সবসময় ওর দিকেই নজর থাকে, তাই না? আরে কি বলিস? তুই আজকে থেকে সুমিকে আপু বলে ডাকবি। কি বলছিস এটা? যা বলছি তাই কর, নয়তো তোর আমি 12টা বাজাবো। ওকে। একটু পর সুমি আসলো। আমি তার সামনে গেলাম আর বললাম, সুমি, তুমি কি আমার আপু হবে? হ্যাঁ, কি বলছো পাগলের মতো? এটা আমার বউয়ের অর্ডার। আর্মি হোক বা সরকার হোক, বউয়ের কাছে সবাই কাবু।